এই, তুই আমার আপেল দুইটা আরো জোরে ধর না। আমার কেমন জানি লাগতেছে, একটু জোরে ধরলে আমার খুব ভালো লাগবে। হুম, ধরতেছি তো। তোর আপেল দুইটা এত পরিমাণ বড় যে আমার হাত দিয়ে ভালো মতো ধরাই যাচ্ছে না। আমি আর কি করব বল? দেখ না, একটু চেষ্টা করে, তুই যদি ভালো করে না ধরিস, একটু জোরে শক্ত করে টিপ দিস, না হলে তো আমার মজাই আসবে না। একটু দেখ প্লিজ। ওকে, চেষ্টা করতেছি। এখন আমার হাত বাদ দিয়ে আমি মুখ দিয়ে ওর আপেল দুইটা খেতে লাগলাম। এখন ঠিক আছে। এই যে খুব একটা ভালো কাজ করলি, এই জন্য তোকে আমার খুব পছন্দ। যেহেতু মুখটা দিয়ে ফেলেছিস, একটু জোরে জোরেই কামড় দে, না হলে তো মজাই আসছে না। হুম, দিচ্ছি। আর আজকে আমি তোর সব স্বপ্ন পূরণ করে দেব। এই বলে আমি তার আপেল দুইটাই জোরে জোরে কামড় দিতে লাগলাম। এই, তোকে এত জোরে জোরে কামড়াতে বলছি নাকি? তুই যে হিসেবে কামড়েছিস, মনে হয় মাংস খাচ্ছিস। আমি তোকে এত কামড়াতে বলছি? তুই তো বললি জোরে জোরে কামড়াতে, এখন জোরে কামড়ালাম। আবার আমার দোষ হলো কি? আজব মেয়ে রে ভাই। এখন কি করব তুই বল? আমি যা করি তাই তো দোষ। এখন তুই সিদ্ধান্ত দে আমি কি করব আর কিভাবে করব। তুই এমন ভাবে কামড়াবি যেন আমি মজা পাই। আর তুই যেভাবে কামড়াইছিস মনে হয় মাংস খাচ্ছিস। কোনো হলো? আচ্ছা ঠিক আছে, তোর যেভাবে হয়েছে সেভাবে বল, আমি সেভাবেই কাজ করব। আর আমি এতদিন শুনতাম যে মেয়েরা খুব আজব প্রকৃতির, আজ তার প্রমাণ পেলাম। নিলয়, অনামিকা ও আমরা তিনজনেই একই ক্লাসে পড়াশোনা করি। আর আগে নিলয় আর আমার খুব ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু অনামিকা আসার পর নিলয় আমার থেকে সবসময় একটু দূরত্ব হয়ে থাকে, কারণ তারা দুজন প্রেম করতো। আমি সেখানে তৃতীয় ব্যক্তি হিসাবে থাকবো, এটা কেমন হয় না? সেজন্য তারা একটু দূরে দূরে থাকে। আর আমিও তাদের একটু প্রাধান্য দেওয়ার জন্য আমি ওদের থেকে একটু দূরে থাকি। কিন্তু তাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তাহলে সমাধান করতে হয় আমাকেই। আমি কলেজে দেখেছি তাদের মধ্যে খুব অল্প কথা নিয়ে ঝামেলা হয়। তাদের মধ্যে নানা রকমের কথাবার্তা নিয়ে তর্ক বিতর্ক হতে লাগে, এবং তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায় খুব অল্প পরিমাণ কথাবার্তা নিয়ে। তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো, আর তাদের সমাধান করার জন্য আমি থাকতাম, কারণ তাদের তো আর কলেজে কেউ নেই। তারপর হঠাৎ একদিন নীলে খুব অসুস্থ হয়ে পড়ে। কি রে রাকিব, নিলয় কলেজে আসে নাই কেন? ওর কি হয়েছে? না, আমার সাথে ঝগড়া লাগছে জন্য আসে নাই। কাল কলেজে আসুক, আগে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। আরে না, তোর সাথে তো প্রতিদিনের ঝগড়া হয়। কোনোদিন কি দেখেছিস ও কলেজে আসে নাই? আজও একটু অসুস্থ, তাই আজ কলেজ আসে নাই, বুঝছিস? কি হয়েছে ওর? তুই কি জানিস ওর কি হয়েছে? না জানলে চল দেখে আসি কি খবর। আর ওকে যদি আমি একটু না দেখি তাহলে আমার কেমন জানি লাগে। হ্যাঁ, এখন তো তোর মায়া উতলে পড়বে। এখন অসুস্থ হয়ে পড়েছে না, ভালো থাকলে তো সবসময় ঝগড়া করিস ওর সাথে। এখন কি দরকার দেখতে যাওয়া? কিরে নিলয়, তুই অসুস্থ হয়েছিস আমাকে একটু জানাইলেই তো হইতো। জানিস তো, তোকে দেখা ছাড়া আমি থাকতে পারি না, তবুও কেন এমন করিস বল? আরে না, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলাম। কলেজে যেতে না পেরে খুব মন খারাপ হয়েছিল, কারণ তোকে না দেখলে আমারও কেমন জানি লাগে। হয়েছে। আর পাম দেওয়া লাগবে না, আমি এসেছি জন্য এই কথাগুলো বলছিস। না হলে তো আমাকে একটু ফোনও করতি না, আর কলেজেও যাইতি না। আরে না, সত্যি বলতেছি, তোকে না দেখলে আমার মন ঠিক থাকে না। আর তুই বিশ্বাস করলে কর, না করলে নাই, আমি তোকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি। হুম, সেটা আমি জানি। আমি তোর মুখ থেকে শুনতে চাইছিলাম, তাই এগুলো কথা বলে তোর মুখ থেকে জানলাম তোর মনের কথাটা। আরে আপনাদের তো বলাই হলো না যে তাদের প্রেমটা হলো কিভাবে। নিলয় ছিল ব্যাক বেঞ্চার, মানে সবার পিছনে বসে ক্লাস করতো, আর অনামিকা ছিল আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল। নিলয় দেখতে শুনতে ভালোই হলো, পড়াশোনা একদম কাঁচা ছিল, স্যারদের হাতে প্রতিনিয়ত মার খাইতো। আর এটা দেখে অনামিকা খুব খারাপ লাগতো। আর পাশের নিলয় জানতো না যে অনামিকা তাকে পছন্দ করতো। তারপর একদিন ক্লাসে অনামিকা ও বাড়ির কাজ করে আসে নাই, আর নিলয় তো একদিনও বাড়ির কাজ করে না। তখন স্যার দুজনকে বাইরে বের করে দিয়ে বলল, তোমরা বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। তখন ওরা দুজন বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকলো। কি ব্যাপার, তুই তো প্রতিদিনই বাড়ির কাজ দেশ, তাহলে আজ কেন দেশ নাই? না তুই কারোর সাথে কালকে ঘুরতে গিয়েছিলি, এজন্য বাড়ির কাজ করতে পারিস নাই? আরে তেমন কিছু না, তুই একদিনও বাড়ির কাজ করিস না, সেই জন্য আমিও একদিন দেখলাম বাড়ির কাজ না করলে কি হয়, তাই একটু শাস্তিটা উপভোগ করার জন্য আর বাড়ির কাজটা করিনি। ভালোই হয়েছে, তাহলে তুইও
বাড়ির কাজ করিস না, আমিও করি নাই। দাঁড়িয়ে থাকতে খুব ভালোই লাগতেছে। এই শোন, কাল থেকে তোর খাতা আমাকে দিবি, আমি তোর বাড়ির কাজ করে এনে দিব। তবু এখানে তুই দাঁড়িয়ে থাকিস না, আমার ভালো লাগে না। ও নিয়ে গেলে তো ভালোই হয়। এখন দেখছি তুই আমার ভালো বন্ধু, তাছাড়া কেউ আমাকে দেখতেই পারে না। সবাই আমাকে দেখলে মজা নেয়, বুঝছিস? এখন থেকে আর মজা নিতে পারবে না। তুই সবার আগে খাতা দিবি স্যারকে, তখন দেখবি স্যার তোকে সম্মান করতেছে। আজ খাতাটা দিলে আমার মনের সব কথা ওই খাতায় লিখে দিব। নিলয় অনামিকা গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে। তখন তারা কলেজে গিয়ে এক ব্রেঞ্চে বসতো, একসাথে টিফিন করতো, একসাথে ক্যাম্পাসে যাইতো ঘুরতে। তাদের এই ব্যবহারগুলো দেখে যে কোনো একজন বলতে পারবে যে তারা দুজন প্রেম করতেছে। কিন্তু কে কি বলুক, তাদের কোনো শোনার টাইম নেই। তারা দুজন প্রেম করে চলছে। তারপর একদিন নিলয় আর আমি ক্যাম্পাসে ঘুরতে যাব। তখন অনামিকা আমাদের সামনে এসে পড়ে। এই রাকিব, তুই একটু সরে যা তো, নিলয়ের সাথে আমার একটু কথা আছে। এই নিলয়, শোন না, কাল আমাদের বাসায় কেউ থাকবে না, তুই কাল আমাদের বাসায় চলে আসিস। না রে, কাল আমার অনেক কাজ আছে, আমি যেতে পারবো না। কালকে আমাদের বাড়িতে মেহমান আসবে তো, তার খরচ করা লাগবে। এই জন্য আমি আর কি বাজারে যাব কালকে। ও বুঝছি, মেহমান আসবে। মেয়েও আসবে অনেকগুলো, তাই না? সেজন্যই তো আসবি না। আর এখন কি আমার প্রয়োজন আছে নাকি? আরে তেমন কিছু না, প্রথমবার মেহমান আসবে আমাদের বাড়িতে, তাই আর কি বললাম। ওকে ঠিক আছে, আমি চেষ্টা করে দেখব যেতে পারি কি না। চেষ্টা করে না, তোকে আসতেই হবে আমার জন্য, বুঝেছিস? তুই যদি না আসিস তাহলে আমি তোর সাথে আর জীবনে কথা বলবো না। ওকে ঠিক আছে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি মানিস তাহলে যাব, আর যদি না মানিস তাহলে যাব না। বল, শর্তে রাজি আছিস কি? বল, তুই যে শর্ত দিবি আমি সেই শর্তই পালন করব। তবু তোকে আশাই লাগবে। এখন বল, তোর কি শর্ত, আর আমি পালন করতে পারি কিনা দেখি। আমি যদি তোদের বাসায় যাই, আমি যেটা করতে চাইবো, সেটা খাইতে চাইবো, সব দিতে হবে। যদি মানিস তাহলে যাই, আর যদি না মানিস তাহলে যাব না। আমি তো সব শর্তে রাজি আছি, তুই আগে আয়, তারপর দেখ আমি শর্ত পালন করি কি না। তুই না এসে কিভাবে ভাবতে পারলি যে আমি শর্ত পূরণ করতে পারবো না? এসব কথাবার্তা বলে আমি রাতের মধ্যে অনামিকাদের বাসায় চলে গেলাম। গিয়ে দেখি সত্যি সত্যি তাদের বাসায় কেউ নাই, আর অনামিকা আমাকে দেখে চমকে উঠল। ও তুই এসেছিস তাহলে? আমি তো মনে করেছিলাম আসবি না। আচ্ছা তুই বস, আমি একটু রান্না করে আনি, তারপর খেয়ে দিয়ে কথা বলি। আমার খাওয়া দাওয়া লাগবে না, তুই এখানে আয়, আগে তোর সাথে কথা বলি। আজকে তোর মুখটা ভালো করে দেখি নাই, আর তোর ওই মায়াবী মুখটা না দেখলে আমার ভালো লাগে না। আয়, তারপর রান্না করিস না কি করিস কর। তখন আমি ওর কাছে গেলাম এবং পাশে বসে তার দিকে তাকালাম। তখন যেন তার চোখ থেকে কেমন জানি একটা মায়া অনুভব করতে পারছি। শোন, আমার খাওয়া দাওয়া কিছু লাগবে না, তোর ওই মায়াবী চোখ দেখে সারা রাত পার করে দিতে পারবো। আর তোর এই মায়াবী চেহারা দিয়ে আমাকে একটু আদর করে দে, তাতেই হবে। আমার খাওয়া দাওয়া লাগবে না। তখন আমি নিলয়কে আদর দিতে লাগলাম। কিছুক্ষণ পর আমরা দুইজন যেন এক অজানা শহরে চলে গেলাম। আমি প্রতিদিনই দেখি তোর আপেল দুইটা খুব বড়, তোর আপেল দুইটা আমাকে ধরতে দে না প্লিজ। তোকে মানা করেছে কে? এই জন্যই তো তোকে আমি ডেকেছি, বুঝেছিস? আর তুই যদি এগুলো না করিস তাহলে আমি তোকে কিসের জন্য ডাকলাম? এই কথা বলার সাথে সাথে নিলয় আমার আপেল দুইটা ধরতে লাগলো। আমি প্রতিদিন দেখতাম যে তোর আপেল দুইটা বড়, আর এখন দেখতেছি এত পরিমাণ বড় যে আমার হাত দিয়ে ধরতে পারতেছি না। এখন কি করি বল? শোন, হাত দিয়ে ধরতে না পারলে মুখ দিয়ে চেষ্টা কর, বুঝেছিস? কোনোভাবেই মজা নিতে হবে না, না হলে আজ আমাদের সারা রাতটা বৃথা যাবে। তখন আমি ওর আপেল দুইটায় মুখ দিয়ে কামড় দিতে লাগলাম এবং শরীরে লাগলাম, আর শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। যাই হোক, এভাবে আমরা কিছুক্ষণ রোমান্স করতে লাগলাম। কমেন্ট করার পর আমি বাড়ি আসব, কিন্তু অনামিকা আমাকে বাসায় আসতে দেবে না। অনামিকা বলে যে আজ সারা রাত আমরা রোম্যান্স করব, তুই এখানেই থাক, বাড়ি গিয়ে কি করবি। তারপর আমিও ভাবলাম যে কথা ঠিক, বাড়ি গিয়ে কি করব, সেই তো ঘুমাতে হবে, এখানেই ঘুমালেই তো হয়। তারপর একটু পরে আমি ঘুমিয়ে যাই। একটু পর ঘুম থেকে উঠে দেখি অনামিকা আমার সব কাপড় খুলে ফেলেছে। কী রে, তুই এটা কি করছিস? এইসব মানুষ করে নাকি? আর এইসব করলে পরে করব, এখন করার কি দরকার? শালা, তোকে আমি ডেকেছি কিসের জন্য? এগুলো করার জন্য নাকি? আর তুই এগুলো না করে ঘুমিয়ে পড়লি শালা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রোম্যান্স করি। আজ দেখব কতক্ষণ তুই থাকতে পারিস।
তারপর আমরা রোমান্স করতে করতে দুজনেই ঘুমিয়ে পড়ে যাই। তারপর সকালে উঠে আমি ওর সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে বাড়ি চলে এসেছি। এই শোনো না, তোর তো বিয়ে হয়ে যাচ্ছে, আমার পরে কি হবে একটু বোঝার চেষ্টা করো। পরে আমি দেবদাসের মতো ঘুরে বেড়াবো নাকি? তোকে আমি আগেই বলেছিলাম যে তুই আমাকে বিয়ে করে এখন দেখ অন্য ছেলে আমাকে বিয়ে করে নিয়ে যাচ্ছে। এখন বসে বসে শুধু হাওয়াই মিঠাই খা। শোন, তোর তো বিয়ে হয়ে যাচ্ছে, এখন আমরা শেষবারের মতো কি একটু রোম্যান্স করতে পারি? শোন, যা বলছিস বলছিস, আর একবার এই কথা শুনলে আমি বিচার বাঁধিয়ে দিব, কিন্তু তখন দেখবি কার মান সম্মান যায়। তুই যদি আমার সাথে এগুলো না করিস তাহলে আমি সবাইকে বলে দেব যে তুই আমার সাথে অন্য কিছু করছিলি। আমি নীলাকে এরকম ব্ল্যাকমেইল করতেই লাগলাম, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না, কারণ কয়েকদিন পর বিয়ে হতে যাচ্ছে, আর বিয়ের আগে এগুলো করলে সমস্যা হবে, তাই ও কিছুতেই রাজি হচ্ছে না। কিন্তু আমি আরও ব্ল্যাকমেইল করতে লাগলাম। আমি নীলাকে বলতাম যে তোর আর আমার ভিডিও আছে, আমি সবাইকে দেখাবো, তখনও রাজি হয়। শোন, এইবারে কিন্তু শেষবার, আর আমি কখনো তোকে এইগুলো করতে দেব না, আর যদি বাড়াবাড়ি করিস তাও দেব না। ঠিক আছে, এইবারে শেষবার, আর আমি তোর কাছে কখনো কিছু চাইবো না। এইভাবে আমাদের কথাবার্তা কমপ্লিট হয়ে গেল। তারপর ও আমাদের বাসায় এলো রাতে। বাসায় এসে ডাইরেক্ট আমার ঘরে উঠল। আমি বিছানায় শুয়েছিলাম, নীলা এসে বিছানায় বসে পড়ল। কিরে, শুয়ে আছি আমি, আমার কথা মনে হারাইছিস নাকি? আজকে রাতে আমি তোদের এখানে আসব, আর তুই শুয়ে শুয়ে আছিস না? তুই এখানে আসবি, আমাকে একটু বলে আসবি না? আমি একটু রেডি হয়ে নিতাম। এখন তো বাসায় বাবা মা সবাই আছে, এখন কিভাবে কি করব বল? তুই কিভাবে কি করবি সেটা আমি জানি নাকি? তুই দেখেছিস আমি এসেছি, এখন যা করার তাড়াতাড়ি কর, আমার আবার বাসায় যাওয়া লাগবে। আচ্ছা, দেখি কি করা যায়। তুই এখানে একটু বস, আমি বাইরে থেকে এসে দেখি। বাইরে গিয়ে দেখি বাবা মা কোথায় যেন যাচ্ছে, আমাকে বলছে না। আমি কিছু না বলে পিছন দিক থেকে আবার আমার রুমে চলে আসলাম। কিরে, কি হইলো এখন? তোর বাবা মা কোথায়? আর আমি বাড়ি যাব, তাড়াতাড়ি কর। এই তো, তুই রেডি হ, আমি এইমাত্র শুরু করব। এই কথা বলে আমি নীলার দিকে এগিয়ে গেলাম আর নীলার কাছে গিয়ে বসলাম। আমি নীলার ঠোঁটে ঠোঁটটা রেখে যখন চুম্বন করতে যাব, তখন নীলা আমাকে তার বুকের কাছে টেনে নিল। তখন আমি নীলার বুকে গিয়ে তাকে চুম্বন করতে লাগলাম। এই বিয়েতে না আমার একদমই মত নেই, তোকে ছাড়া আমি একদমই থাকতে পারি না। কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস না, কার কাছে থাকবো আর? আমার কাছে ডাকিস শুধু ব্যবহার করার জন্য, আমাকে একটুও ভালোবাসিস না তুই। আরে না, আমি তোকে সত্যি ভালোবাসি, কিন্তু কি আর করার, আমি এত ছোট বয়সে বিয়ে করি কিভাবে, এটাও তো একটা ভাবার বিষয় নাকি? হয়েছে, থাক, আর চাপা মারা লাগবে না। এখন রোম্যান্স করছিস, এখন এই রোম্যান্সের মধ্যে থাক। আমার একটু ভালো লাগতেছে, তোর কাছ থেকে একদমই জানতে মন চাইছে না। তারপর আমি কামালকে আমার কাছে টেনে নিয়ে গেলাম, বললাম যে এত ছোট নারিকেল তুই বড় করেছিস, সেই নারিকেলের দাবিদার মাত্র তুই একাই। আচ্ছা, নারিকেল দুইটার সত্যি বলছিস? তোর নারিকেল বড় হওয়ার পেছনে আমি দায়ী, কারণ তুই ছোটবেলা থেকে আমার সাথে রোম্যান্স করতি, আর এই জন্যই তো নারিকেল দুইটা আরও বড় হয়ে গেছে। আর তুই ভাবিস না আমি নারিকেলের সব রস চুষে খেয়ে নেব, তোর মধ্যে একটু রাখবো না। একটু আস্তে আস্তে কামড়ান, আমার খুব ব্যথা হচ্ছে। এত জোরে না কামড়িয়ে একটু আস্তে আস্তে কামড়া, তাহলে তুইও মজা পাবি, আমিও মজা পাই, বেশ ভালোই জমবে। তখন কামাল আমাকে এমন ভাবে রোম্যান্স দিতে লাগলো যেন আমি তার মধ্যে ঢুকে গেলাম। এই শুন, তুই যদি আমাকে বিয়ে করতি তাহলে আমি আর অন্য ছেলেকে বিয়ে করতাম না। আমার আর এই দেহ কয়জনকে দেব বল? একমাত্র এই দেহের অধিকার কেবলমাত্র তোরই। প্লিজ তুই আমাকে বিয়ে কর। রোম্যান্স করতেছি, রোম্যান্স করতে দে, এগুলো নিয়ে পরে কথাবার্তা হবে, এখন আমি রোম্যান্স করি। আমি নীলার ব্যাগ খুলে বুকের উপর শুয়ে রোম্যান্স করতে লাগলাম। রোম্যান্স করতে করতে এক পর্যায়ে আমাদের রোম্যান্স শেষ হয়ে গেল। তখন আমি নীলাকে বললাম যে বাড়ি যা, আমি ঘুমাবো। এই শোন না, তুই আমাকে বিয়ে করবি কিনা বল, তাহলে আমি বাড়ি গিয়ে বিয়ে ভাঙানোর ব্যবস্থা করি। সত্যি আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমিও চাই তোকে সারা জীবন আমার কাছে রাখতে, কিন্তু কি আর করবো বল, আমি এখনো ছোট, ইনকাম করতে পারি না, তোর বাবা মা জীবনে মেনে নেবে না, আর আমার বাসা থেকেও মেনে নেবে না, তাহলে আমি কি করি বল? তুই কি করবি কর, আমি সারা জীবন তোর সাথে থাকতে চাই, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আর যদি তুই আমাকে বিয়ে না করিস, আমি তাহলে গলায় ফাঁস দিয়ে মরে যাব।
তখন তুই কিছু বলতে পারবি না কিন্তু। আচ্ছা দেখি কালকে আমি আমার বাবা মাকে বলে দেখি কি করে, আর তুই তোর বাবাকে বলিস দেখি কি করে, তারপর ডিসিশন নেই আমরা কি করব। এসব কথাবার্তা বলতে বলতে আমরা দুজনেই যে কখন ঘুমিয়ে গেলাম তা বলতেই পারি না। তারপর রাতে এক পর্যায়ে আমি ঘুম থেকে উঠে দেখি নীলা আমার পাশে শুয়ে। তখন আমি নীলাকে ঘুম থেকে উঠালাম আর বললাম, কিরে তুই বাসায় যাস নাই? আর শোন, তোকে যদি আমার বাবা মা দেখে তাহলে আজকে পুরো একটা দাঙ্গা হয়ে যাবে। এখন যেভাবে পারিস তুই বাসায় চলে যা। না, আমি আর বাসায় যাব না। তোকে ছাড়া আমি একটুও থাকতে পারবো না। তুই আমাকে যা করার তাই কর, কেটে ফেলে দে, না হয় বাইরে ফেলে দে। আমি তোর এখান থেকে যাব না, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কি জ্বালায় পড়লাম রে বাবা, কেন যে তোকে ডাকলাম আর কেনই যে এগুলো হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি বললাম তো কালকে আমি আমার বাবা মাকে বলে দেখি কি করে, তারপর সিদ্ধান্ত নেই আমরা। আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে রাতে আমি তোর এখানেই থাকি। কাল সকালে কেউ ঘুম থেকে না উঠতেই আমি তোদের বাসা থেকে বেরিয়ে যাব, কেউ টের পাবে না। এই বলে আমরা দুজন আবার শুয়ে পড়লাম। কিন্তু কিছুক্ষণ পর কামাল আবার আমার উপরে চলে আসলো, কিন্তু আমি কিছু বললাম না, কারণ সে মনে হয় মজা করছে এটা ভেবেই। তারপর দেখি সে সত্যি সত্যি রোম্যান্স করার জন্য আমার উপরে বসে আছে। এখন আমি কি করি নিজেই উপায় খুঁজে পাচ্ছি না। উপায় না পেয়ে আমিও ওর সাথে রোম্যান্স করতে লাগলাম। তোর অসহ্য লাগছে নাকি? অসহ্য লাগলে বল, আমি আর এগুলো করবো না। আমি চাই না তুই কষ্ট পাস। আরে না, কি বলছিস, আমার তো ভালোই লাগছে। তুই যদি আমাকে বিয়ে করতিস তাহলে তো প্রতি রাতে এরকম মজা নিতে পারতিস। এখন এটাই আমাদের হাতে, যদি আমাদের বিয়ে না হয় এটাই আমাদের শেষ রাত, বলে দিলাম কিন্তু। আচ্ছা বাদ দে না এগুলো কথা, সবসময় এরকম কথাগুলো বলিস। এই জন্যই তো আমি তোর সাথে রিলেশন রাখতে চাই না। আচ্ছা ঠিক আছে, আর জীবনে বলবো না। এখন রোম্যান্স করছিস, ভালো করে কর, আমি যেন খুব মজা পাই। এই কথা বলার সাথে সাথে কামাল আমাকে বুকে টেনে নিয়ে এমনভাবে ধাক্কা দিতে লাগলো, আমি অনেক ব্যথা অনুভব করলাম। আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তে ধাক্কা দিচ্ছি, পরে আবার বলিস না যে এত স্লো দিচ্ছিস কেন। আর শোন, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুই তোর বাবাকে বোঝা যে আমার সাথে বিয়ে দিবে। আমি এখন ইনকাম করতে পারি না তো কি হয়েছে, পরে ইনকাম করব। এখন আমাদের সংসার ভালোই চলবে। বাবাকে প্লিজ বোঝা একটু। আচ্ছা কাল আগে বাসায় যাই, তারপর কথা বলি। তুই তো দেখি একটু রোম্যান্স ভালো করে করতে দিবি না। এখন তোর কি হয়েছে বল তো দেখি, রোম্যান্স করবি না আমি বাসায় চলে যাব। না আমি সেটা বলি নাই যে এখন রোম্যান্স করছি, রোম্যান্সে করি। কালকে তুই যখন বাসায় যাবি তারপর তোর বাবাকে ভালো করে বোঝাবি যে আমরা একে অপরকে অনেক বছর থেকে ভালোবাসি, আর অন্য ছেলের সাথে আমার যদি বিয়ে দেন তাহলে আমি ওখানে সংসার করব না। এভাবে তোর বাবাকে বলবি, দেখি তোর বাবা কি বলে। আর যদি তোর বাবা মেনে না নেয় তাহলে আমরা পালিয়ে বিয়ে করব। তখন তোর বাবা বুঝবে মান সম্মান কোথায় থাকে। আমিও ওটাই ভাবতেছিলাম যে বাবা মেনে না নিলে আমরা দুজন পালিয়ে বিয়ে করব। দেখি কালকে বাবা কি করে, আমার কথা মানে না, বাবার জেদ ধরে থাকে। তারপর আমাদের রোম্যান্স করতে করতে ফজরের আজান দিল। তখন আমি ঘুম থেকে উঠে আমি ডিরেক্ট বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি ডিরেক্ট বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে বাবার সাথে কথা বলতে গেলাম। বাবার সাথে কথা বলতে বলতে আমি কামালের সম্পর্কের কথাটা জানিয়ে দিলাম। বাবাকে বললাম যে আমি কামালকে গত কয়েক বছর থেকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। এখন কামাল আমার বিয়ের কথা শুনে ও আমাকে বিয়ে করতে চায়। এখন আপনি যদি সম্মতি দেন তাহলে আমরা বিয়ে করতে পারি, আর যদি আপনি আমাদের বিয়ে না দেন তাহলে আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করব। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই কথা শুনে বাবার উপর বিদ্যুৎ চমকালো। তারপর বাবা আমাকে ধরে নিয়ে গিয়ে রুমের মধ্যে রেখে দরজায় তালা দিয়ে রাখলো আর বলল, যতদিন তোর না বিয়ে হয় তুই এই রুমেই থাকবি। খুব বড় হয়ে গেছিস না, বিয়ের সিদ্ধান্ত নিজেই নিয়ে ফেলেছিস। তার কয়েকদিন পর বাবা আমায় বিয়ে দিয়ে দেয়। শালা, মেয়ে মানুষ মানেই ধোকা। এতদিন আমি এই ধোকার পেছনেই পড়েছিলাম। কয়েকদিন আমাকে কি কথা বলল, আর এখন নিজেই বিয়ে করে নিয়েছে। ও আমাকে বলল যে তার বাবা মেনে না নিলে পালিয়ে বিয়ে করবে। সে অপেক্ষায় আমি বসে আছি, আর ও পাশে বিয়ে করে নিল। এখন বুঝলাম মেয়ে মানুষ মানেই ধোকা। বিয়ের কিছুদিন পর হঠাৎ নীলার সাথে আমার দেখা হয়ে যায়। কি রে কামাল, কেমন আছিস? আর এখন কোথায় থাকিস? তোকে দেখি না যে। না কোনো চাকরি পাইছিস, সেই চাকরির পেছনে সময় ব্যয় করছিস, আর মানুষের সাথে দেখা করার সময় পাস না। না রে, আমার কোনো চাকরি হয়নি। চাকরি আর আমি এখন বাসা থেকে বেরোই না, কারণ বাসা থেকে বের হলে বেইমান লোকদের সাথে দেখা হয়। তাই আর বাসা থেকে বের হতে মন চায় না। আমার এই কথা শুনে নীলার চোখে পানি চলে আসলো। তারপর আমি ওকে বললাম, এখন কান্না করে কী লাভ, যা হবার তা তো হয়ে গেছে।
এখন তুই সুখে শান্তিতে সংসার করে খা, এটাই আমার কামনা। আচ্ছা, ভালো থাকিস। বেইমান লোকদের সামনে আমার বেশিক্ষণ থাকতে মন চায় না। আমি বাসায় যাব। সব ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। কিছু কিছু ভালোবাসা হয়তো পূর্ণতা পেয়েও পায় না, হাতছাড়া হয়ে যায়। সেরকম একটা ভালোবাসার গল্প ছিল। হ্যাঁ, রোমান্সটা একটু বেশি ছিল, এইটা ওইটা ছিল, সব কিছু মিলিয়ে কিন্তু ভালোবাসার গল্পটা সত্যি অসাধারণ ছিল। অ্যান্ড দিন শেষে দুজন দুজনের হতে পারলো না, এটাই সবথেকে কষ্টের ব্যাপার। ভালোবাসলেই যে একে অন্যকে পাইতে হবে এরকম কোনো কথা নেই। ভালোবাসলে যে ভালোবাসার মর্মটা সবাই বুঝতে পারে এটাও কোনো কথা না। ভালোবাসা কিন্তু ভাগ্য গুণে হয়। এই এদিকে একটু আয় না। কতদিন তোকে জড়িয়ে ধরি না। তোর জন্য আমি কত প্রহর যে অপেক্ষা করেছি। করেছিস তো কি হয়েছে? তোর জন্য কি আমি অপেক্ষা করিনি? এখন আছে ঢং দেখাতে। আমি যাব না। কি করিস কর। কেন আসবি না? আমি যে তোকে ভালোবাসি সেটা তুই তো জানিস। আর আমি তোকে ছাড়া বাঁচবো না, তাড়াতাড়ি আয়। যাব না। কি করবি কর। তুই আমাকে কত অপেক্ষা করিয়েছিস জানিস? আর আমি তোর জন্য কত কান্না করেছি। এখন সেটার ফল ভোগ কর। প্লিজ আয়। আগের কথা বাদ দাও, এখন তোকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে। প্লিজ আয় না তাড়াতাড়ি। ওকে যাব, তবে একটা শর্ত আছে। সেই শর্ত যদি মানিস তাহলে যাব, আর যদি না মানিস তাহলে যাব না, আর তোর সাথে কথা বলবো না। ওকে, তোর সব শর্ত মানবো। আগে তুই আয়, তোকে একটু জড়িয়ে ধরি। আমার খুব ইচ্ছে করতেছে। আর তোর শর্ত বল দেখি। তুই যদি আমাকে বিয়ে করিস, শুধু জড়িয়ে ধরা না, আরো অনেক কিছু করতে দেব। বল, আমাকে বিয়ে করবি? করব বিয়ে। তুই তো আমার মনের কথা বলে দিলি। আমিও মনে মনে এটাই চাইতাম। এখন দেখি তুই বললি, যাক ভালোই হইল। আমি জানি তুই মিথ্যা বলছিস। আমাকে জড়িয়ে ধরার জন্য এসব বাহানা বানাচ্ছিস। আমি ছোট না, এখন আমি সব বুঝি। আমাকে বোকা বানানোর চেষ্টা না। আরে না, আমি তোকে সত্যি বিয়ে করব। আমি এতদিন মনে মনে শুধু তোকেই চাইতাম। এখন তুই বিশ্বাস না করলে নাই। আচ্ছা, তুই যদি আমাকে সত্যি ভালোবাসিস, তোকে একটা কথা বলি। বল, তোর সব কথাই আমি শুনবো। তোর জন্য আমার জীবন বাজি রাখতেও পারি। তুই শুধু একবার বলে দেখ। হইছে। ঢং করা লাগবে না। আমি শুধু তোদের গ্রামের নদীর তীরে গিয়ে 2-3 ঘন্টা আড্ডা দিতে চাই। বল, নিয়ে যাবি কি? ওকে, তুই গেলে আমার আর কি করার। আর শোন, নদী তেড়ে গেলে কিন্তু আমায় জড়িয়ে ধরতে দিতে হবে। যদি জড়িয়ে ধরতে না দিস তাহলে আমি যাব না। চল, নদীর তীরে তো আর কেউ থাকবে না। তখন যা করার ইচ্ছা তাই করবি। আর যদি পারিস, সাথে সেফটিও নিয়ে আসিস। এই কথাগুলো শুনে মাসুদ অবাক হয়ে গেল। এই জন্য মেঘ না চাইতে বৃষ্টি এরকম হয়ে গেল কি? আর কি করার, মাসুদ রেডি হয়ে নিল। এখন তারা নদীর তীরে যাওয়ার জন্য দুজনেই রেডি হচ্ছে। তারপর তারা দুজনেই চলে গেল। তারপর দুজনে নদীর তীরে বসে গল্প করতেছে। শোন না, আমি তো সাথে সেফটি নিয়ে এসেছি। এখন কি কিছু করব, না শুধু বসে গল্প করব? এখন কি সব মুখে বলতে হবে নাকি? বাসায় লোকজনের জন্যে তোকে এখানে এনেছি, আর তুই বলছিস কিছু করব নাকি? তুই এত বোকা কেন বলতো? কে আমার দিকে এগিয়ে আয়। আগে তোকে একটু ভালো করে দেখে নিই, তারপর আস্তে আস্তে সব কাজ করে নেব। যা করবি তাড়াতাড়ি কর। আমার আর তর সইছে না। কত দিন থেকে যে তোর সংস্পর্শ পাই না। তোর সংস্পর্শ পাওয়ার জন্য আমার মন আকুল হয়ে আছে। করছি তো। আর শোন, আমি তোর সাথে ইয়ে করতে চাই, মানে বাসরাতে স্বামী স্ত্রী যেটা করে আমি তোর সাথে সেটা করতে চাই। করবি? আমি মানা করেছি কোথায়? আর আমরা এখানে এসেছি তো এগুলো করার জন্যই। আজ তোর যা মন চায় তাই করবি, আমি কোনো বাধা দিব না। এই না হলে তুই আমার মামাতো বোন। তাই তো সবাই বলে, মামাতো বোন থাকলে পৃথিবীর সব সুখ শান্তি পাওয়া যায়। আজ বিষয়টা উপলব্ধি করতে পারলাম। ওইসে, এখন যা করার তাড়াতাড়ি কর। আর শোন, যা করবি আস্তে আস্তে করবি, না হলে কিন্তু আমার মুখ ব্যথা হবে। আর আমার ব্যথা হইলে তোকে কিন্তু ওষুধ এনে দিতে হবে। আচ্ছা, যা করব আস্তে আস্তে করব। আর আস্তে আস্তে করার পর তুই যদি ব্যথা পাস তাহলে পরে দেখা যাবে। ওকে, তাহলে আমি কাজ শুরু করি। এই বলে আমার মামাতো ভাই আমার সংস্পর্শে এলো। তারপর তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিয়ে কামড় দিতে লাগলো। সে আমার ঠোঁটে কামড় দিতে দিতে আমার অন্যের স্পর্শ করতে লাগলো। তখন আমার গা শিউরে উঠল। তারপর আমি আমার মামাতো ভাইয়ের দিকে আরো অ্যাট্রাকটিভ হয়ে বললাম, আরো ভালো করে ধর না। আর শোন, যা করার আস্তে আস্তে করবি। তারপর তারা দুজনে কাজ শুরু করতে লাগলো। তারা দুজনে 20 মিনিটের মতো কাজ সম্পন্ন করলো। এখন মাসুদ বলেছে যে অনেক শক্তি হয়ে আসছে আজকে। তারপর তারা নদীর তীরে গিয়ে ফ্রেশ হয়ে আসলো।
এখন তারা বিয়ে কথাবার্তা নিয়ে আলোচনা করতেছে। যাক, অনেক দিন পর মনের আশা পূরণ হলো। এতদিন যা মনে মনে চাইতাম আজ বাস্তবে পরিণত হইল। আমার আর কিছু চাওয়ার নেই। আচ্ছা শোন, এখন কি তোকে আমি তুমি করে বলতে পারি? এখন তো আমাদের সম্পর্ক মামাতো ভাই বোনের না, বরং ভালোবাসার সম্পর্ক। ওকে বল, আমিও তো তোকে তুমি করে বলতে চাই। আমি ভেবেছিলাম তুই আবার কি থেকে কী ভাবিস, সেই জন্য বলিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি করে বল। তুমি যে আমার সাথে এগুলো করলা, পরে আমাকে ছেড়ে যাবে না তো? তুমি যদি ছেড়ে দাও তাহলে আমি মরে যাব। আরে তুমি পাগল হয়েছো নাকি? আমার জীবন বাজি রেখে হলেও আমি তোমাকে আমার বউ বানাবো। তুই শুধু আমার উপর ভরসা রাখো। আমার উপর ভরসা আছে জন্যই তো তোমাকে এগুলো করতে দিলাম, না হলে তো আর এগুলো করতে দিতাম না। জানি। এখন এদিকে একটু আসো, তোমাকে জড়িয়ে ধরে রাখি। আর একটা কথা, তোমাকে আজ দেখতে খুব সুন্দর লাগতেছে। সে পাম মারা লাগবে না। আমি জানি তুমি আমাকে জড়িয়ে ধরার জন্য এগুলো বলতেছো, সেটা সরাসরি বললেই তো হয়। আজ বিকেলে আমি বাসায় যাব। তোমাকে মনে হয় আর দেখা হবে না। প্রতিদিন ফোন দিয়েও ফোনে কথা বলবো। আর আমি সময় পাইলে দেখা করতে আসবো। তারপর তারা দুজন তাদের কথোপকথন শেষ করে তাদের বাসার দিকে চলে এলো। তারা বাসায় এসে খাওয়া দাওয়া করে সবার সাথে আড্ডা দিয়ে বিকেলে মাসুদ বাসায় চলে গেল। মাসুদ বাসায় আসার পর তার কিছু আর ভালো লাগতেছে না, সেজন্য দেবদাস হয়ে গেল। তারপর মাসুদ সন্ধ্যা পড়তে বসলো। 3-4 ঘন্টা পড়ার পর হঠাৎ করে দেখে মোবাইলে একটা এসএমএস আসলো। তখন সে এসএমএসটা দেখলো। তারপর সে তার মামাতো বোনকে ফোন দিল এবং মাসুদ পড়াশোনা বাদ দিয়ে তার মামাতো বোনের সাথে কথা বলতেছে। শোনো না, তোমাকে খুব দেখতে ইচ্ছে করতেছে। কেন যে চলে গেলা? আমার একটুও ভালো লাগতেছে না। তুমি আবার কবে আসবা? আমারও তোমাকে খুব মনে পড়তেছে। এখন কি আর করবো বলো? এখন যদি তোমার বাসায় যাই, মামা মামি কি ভাববে বলো? সেই জন্য আমি বলি যে আমরা বিয়েটা করে ফেলি। বিয়ে করা বলাটা সহজ, কিন্তু করাটা কঠিন। বললেই হয় না, করেও দেখাতে হয়। এখন তুমি যদি আমাকে বিয়ে করো, নিয়ে এসো। আমার চাকরিটা হলে বিয়ের আলাপ নিয়ে যাব তোমাদের বাড়িতে। তখন তো আর কেউ কিছু বলতে পারবে না। তখন তো ভালো হয়। আমাদের বিয়েটা হলে আমরা একসাথে থাকতে পারবো, তখন আর কেউ আমাদের কিচ্ছু বলতে পারবে না। তারপর একদিন আমি নীলার কাছে ফোন দিলে নীলার মা, অর্থাৎ আমার মামি, ফোনটা রিসিভ করে। তখন আমি কথা বলার সাথে সাথে নীলার মা আমাকে চিনে ফেলে। তখন নীলার মা বলে, বাবা এখানে কিসের জন্য ফোন দিয়েছে? তখন আমি কনফিউশনে পড়ে গেলাম, কি বলবো। তারপর নীলার মা, অর্থাৎ আমার মামিকে বললাম, এমনি খোঁজখবর নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। তারপর নানা রকম কথা বলে ফোনটা কেটে দিলাম। আর মনে মনে ভাবলাম আজকে যে কি হবে, আজ বুঝি কপালে বিপদই আছে। যাই হোক, তার কিছুক্ষণ পর নীলা ফোন দিল। মাকে কি বলেছো? আমি ভাবছিলাম মা তুমি সত্যি আমাদের সম্পর্কের কথা বলে দিবা, কিন্তু এখন দেখতেছি উল্টোটা। তুমি মনে হয় আমাকে ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে মাকে আমাদের কথা বলতে। আর তুমি সেটা না বলে বলছো এমনিতে ফোন দিছিলাম। তোমার মতিগতি তো আমি কিছুই বুঝতে পারতেছি না। এরপর এসব কথা মা আব্বুকে বলতে লাগলো। তখন আমি পাশের ঘর থেকে লুকিয়ে লুকিয়ে কথাগুলো শুনছিলাম। আব্বু বলতেছে যে কি আর করার, মেয়ে যেহেতু ভালোবাসে সেহেতু আর কি করব বলো। তারপর মা বলল, আমারও মাসুদকে খুব পছন্দ। মাসুদ আমাদের জামাই হলে খুব ভালো হবে। তখন আমি মনে মনে খুব আনন্দ পাচ্ছিলাম আর ভাবছিলাম আমাদের বিয়েটা বুঝি হয়ে গেল। ও তাহলে তো ভালোই হয়। আমাদের বিয়েটা হলে আমরা একসাথে থাকতে পারবো। তখন আমাদের মন যা চাইবে তাই করব। তারপরে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মামা আমাদের বাসায়। মনে মনে ভাবলাম আজ বুঝি বিপদ হয়ে গেল। অতপর দেখি মামা আমার মার সাথে কথা বলতেছে। এবার আমি ভাবলাম এবার বুঝি আরও বিপদ বড় হয়ে গেল। তারপর আমি মার কাছে চলে গেলাম। গিয়ে শুনে দেখি বিয়ের আলাপ আলোচনা চলছে। তারপর আমি একটু রিল্যাক্স হইলাম। যাই হোক, বাঁচা গেল। তারপর আমাদের বিয়ের দিন তারিখ ঠিক হলো। তখন আমি নীলাকে ফোন দিয়ে বললাম, আমাদের বিয়ের সব কার্যক্রম শুরু করো। আমি সত্যিই খুব আনন্দিত। আমাদের বিয়েটা হবে মনে হয়। যাই হোক, আমাদের বিয়েটা তো হবেই, এটাই শান্তি। নীলা ও মাসুদের বিয়ে হয়ে গেল। তাদের বিয়ের পর মাসুদ একটা চাকরি হয়ে গেল। তারপর তারা প্রতিদিন রাতে রোমান্স করতে থাকে। তাদের বিয়ের 1.5 বছর মাথায় তাদের একটা সন্তান নিল। সন্তানের জন্ম নেওয়ার পর তাদের একটা সুখী পরিবার তৈরি হলো। এখন তারা সুখে শান্তিতে সংসার করে খাচ্ছে। সত্যি কি সব ভালোবাসাগুলো গল্পের মতোই হয়? যেমন মাসুদ নীলাকে এত সহজেই পেয়ে গেল। সব ভালোবাসাগুলো কি এভাবেই পূর্ণতা পায়? না, সব ভালোবাসাগুলোর পূর্ণতা এরকম হয় না। কিছু ভালোবাসার পূর্ণতা এভাবে হয়, কেউ পাগল হয়ে যায় আর কেউ অন্যের সংসার সামলাতে ব্যস্ত হয়ে যায়। অধিকাংশ ছেলেকে পাগল অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখানো যায়। তাদের কাছে যদি আপনি ভালোবাসার কাহিনী শুনতে
একটু বসে তাকে সময় দিয়েছেন, তাহলে তার যত ভালোবাসার কথাগুলো আছে আপনার সাথে সব শেয়ার করবে। আপনি শ্রবণ করবেন কথাগুলো, আর ভাববেন যে ভালোবাসা কিছু মানুষের কাছে কতটা অসহায়। সবার কাছে অসহায় হয় না, কারো কাছে ভালোবাসাটা অনেক রঙিন, অনেক সুন্দর হয়ে ওঠে, কিন্তু কারো কাছে ভালোবাসাটা বিষাক্ত কাঠার মতো হয়ে ওঠে। সবাই ভালোবাসাটাকে সহ্য করতে পারে না। কেউ অতিরিক্ত ভালোবাসাকে অতিরিক্তভাবে নিতে পারে না, কেউ কম ভালোবাসাকে কমভাবে নিতে পারে না। মানে সবাইকে আহ, একটু লেভেল মাফিক ভালোবাসা চাই। আর সবাই তো সবার মনের মতো হতে পারে না, সেই সব ভালোবাসাগুলো এক হতে পারে না। হয়তো কিছুদিনের টাইম পাস বা কিছুদিনের শারীরিক সম্পর্ক, দিন শেষে দুজন দুই মেরুর বান্ধা হয়ে বেঁচে থাকে পৃথিবীতে। বলা যায় না কে কাকে সহ্য করে পৃথিবীতে বেঁচে থাকতে পারবে। বাট পারফেক্ট মানুষকে খুঁজে পাওয়া অনেক টাফ। যদিও আমরা পারফেক্ট মানুষ খুঁজি, বাট সবার কপালে কি পারফেক্ট মানুষ থাকে? না, কিন্তু পারফেক্ট করে নেওয়ার চেষ্টা করতে হয়। এই তুমি আমার সাথে কথা বলো না কেন? আমি আবার কি করলাম যে আমার সাথে কথা বলা বন্ধ করে দিলে? না, আমার প্রয়োজন শেষ হয়ে গেছে জন্য আমার সাথে আর কথা বলো না। কি ব্যাপার? আরে তেমন কিছু না, শুধু একটু পড়াশোনার চাপ আর বাইরে যেতে দেয় না এখন, তাই আর আপনার সাথে কথা হয় না। আর আপনার সাথে কথা বলতে আমার অকওয়ার্ড ফিল হয়, সেই জন্য আর কি। কি? আমার সাথে কথা বলতে তোমার অকট ফিল হয়? আমি আবার কি করলাম? ও বুঝেছি, এখন মজা নেওয়া শেষ তো, তাই তোমার অকট ফিল হয়, বুঝি না আমি? আরে না, তেমন কিছু না, এমনি আর কি, কথা বলি না। আচ্ছা, আমি কি আপনার সাথে কথা বলতে পারি অথবা দেখা করতে পারি? কাল কলেজে গিয়ে ক্যাম্পাসে কথা বলবো। আর একটা কথা, তুমি যদি আমার সাথে প্রেম করো তাহলে আমার সাথে কথা বলতে এসো, আর না হলে এসো না। আচ্ছা বাবা, আগে কলেজ যাই, তারপর কথা বলি, তারপর দেখি কি করা যায়। তুমি আগে এইভাবে বলতেছো, আমাকে তো একটু ভাবতে দেবে। আচ্ছা, তুমি কাল আগে কলেজে যাও, তারপর কথা হবে। আর কাল কিন্তু ভেবে এসো, কাল আমি আর অন্য কোনো বাহানা শুনবো না। তুমি যদি আমাকে সেদিনের মতো প্রতিদিনই মজা দাও তাহলে আমি রাজি আছি, আর না হলে নাই, কারণ ওগুলো হয়তো আমার খুব ভালো লাগে। আমিও তো ওটাই চাই, আমিও মজা পাই, তুমিও মজা পাবে। আচ্ছা, কাল আগে কলেজে আসো, তারপর কথা বলি। তুমি আছো, আমি মনে করেছিলাম তোমার জন্য আমাকে ওয়েট করা লাগবে, এখন দেখি তুমি আগে এসে বসে আছো। আচ্ছা, তোমার বাবা মা কোথায় যাচ্ছে? ওই, আমার মামা বাসায় যা, নানি অসুস্থ তো খুব, তাই আমায় ডাকছিল, আমি যাইনি। ও আচ্ছা, তাহলে তোমাদের বাসায় যাই, এখানে আর থেকে লাভ কি? যা কথা হবে তোমার বাসায় হবে। আসো, দাঁড়িয়ে আছো কেন? চলো যাই তাড়াতাড়ি। আমাদের বাসায় গিয়ে একটু বিছানায় শুয়ে পড়লাম এবং আমার খুব খিদে লাগছে, তাই আমি একটু নাস্তা করলাম। তারপর অনেক তার কাছে আমাকে টেনে নিল এবং তার ঠোঁটে আমার ঠোঁট রেখে চুমু খেতে লাগলো। আর আমার শরীর যেন কেমন করে কেঁপে উঠলো। তখন আমি ওকে আরো বেশি শক্ত করে জড়িয়ে ধরলাম। ও আমাকে আরো বুকে টেনে নিল এবং আমার আল্লাহ, আমাদের আরও আগে মেলায়নি কেন? আমি এতদিন এই মজাগুলো থেকে বঞ্চিত ছিলাম। আর আগে পরিচয় হইলে তো আমি আগে থেকে অনেক মজা করতে পারতাম। এই তোমাকে না সেদিন বললাম আস্তে আস্তে ঢুকাবে, এবং আবার জোরে জোরে ঢুকাচ্ছ। তোমরা ছেলেরা কোনো কথা বোঝো না। এখানে আমি ব্যথা পাচ্ছি আর উনি ওখানে জোরে জোরে ঢুক। আচ্ছা ঠিক আছে, আস্তে ঢুকাচ্ছি, একটু পর কিন্তু জোরে ঢুকাবো। তখন চিল্লালে কিন্তু আমি আর এগুলো করব না, আমি ডিরেক্ট বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি কিভাবে ঢুকাবে সেটা তোমার ব্যাপার, আমার কোনো কথা নেই। তখন আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। ও আমাকে আস্তে আস্তে ঢুকাতে ঢুকাতে আবার জোরে জোরে। তখন আমি একটু ব্যথা অনুভব করলাম। কি আর করব, বলেই তো দিয়েছি যেভাবে পারবে সেটা করবে। তারপরে এসে আমায় অনেকক্ষণ লাগাতে লাগলো। লাগানোর পর আমি অনেকক্ষণ পর কি যেন পানির মতো অনুভব করলাম। তার কিছুক্ষণ পর সে উঠে দাঁড়ালে এবং বলল, আমি বাসায় চলে যাব। এভাবে আমাদের আরো বেশ কয়েকদিন গেল। যেদিন আমার বাবা মা বাসায় থাকে না সেদিনে আমি অনেককে ডেকে নিয়ে আমি এগুলো করি। তাতে খুব মজাও পায় আর আমিও বেশি মজা পাই। সেই জন্য বাবা বাসায় না থাকলে আমি ওকে ডেকে নিই। এই ছেলে, তুই প্রতিদিন রাতে কোথায় যাস? আর গেলে আর আসার খবর থাকে না, আমি কিছু বুঝি না নাকি? আর আমি হলাম তোর মা, সেটা ভালো করে বুঝে রাখিস। আরে না না, আমি আমার এই বন্ধুদের বাসায় যাই, আড্ডা দিতে দেরি হয়ে গেছে সেই জন্য আর কি। দেরি হয় প্রতিদিন রাতে, আর যদি কোনো দিন যাই আর দেরি করব না। এইগুলো মিথ্যা বাহানা দিয়ে আমাকে কোনো লাভ নেই, বুঝেছিস? তুই কোথায় যাস আর কি করতে যাস এগুলো আমি সব জানি। আর যদি তুই বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর বাবাকে বলে দেবো। আরে না না, ওই যে আমাদের পাশের বাসার ওই সিনিয়র আপুটা আছে না, ও আমাকে প্রত্যেক দিন একটু পড়াশোনা করায়।
সেই জন্য আর কি যাই ওদের বাসায়। আর তুমি মনে করেছো আমি মনে হয় কি করতে যাই ওখানে? তুই কিন্তু আবার মিথ্যা বলছিস। আর এখন তোর বাবা আসলে তোর বাবাকে বলে দেবো, তখন দেখি কি করিস, তখন দেখা যাবে। আমার কথা তো শুনতে চাস না, পরে ঠেলা বুঝবি। আরে না মা, সত্যি কথা বলতে আমরা দুজন দুজনের সাথে প্রেম করি, এই জন্য প্রতিদিন রাতে আমি ওর সাথে দেখা করতে চাই, এতটুকু আর কিছুই নেই মা। ও আচ্ছা, তাই বল। মেয়েটা কিন্তু দেখতে খুব সুন্দর, আমাদের বাসার বউ হলে খুব মানাবে। আর শোন, তোর বাবা যেন কোনো মতেই জানতে না পারে, আর তোর বাবা জানলে খুবই সমস্যা হবে, বলে দিলাম কিন্তু। তুমি ছাড়া আর বাবাকে কে বলবে? যদি বাবা জানে তাহলে জানবো যে তুমি বলেছ, আর আমি তো কোনোদিন বাবাকে বলবো না যে আমি ওই মেয়ের সাথে প্রেম করি। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবাকে বলবো না। আর যদি তোর বাবা কোনোভাবে জেনে যায় তাহলে আমি ম্যানেজ করে নেব, তুই কোনো কিছু ভাবিস না। এই না হলে তুমি আমার লক্ষ্মী মা। আমি দোয়া করি তুমি যুগ যুগ ধরে বেঁচে থাকো, আর মা মেয়েটা না আমাকে খুব ভালোবাসে। যদি ও আমাকে না পায় তাহলে মনে হয় মরেই যাবে। আর শোন, মেয়েটাকে একদিন আমাদের বাসায় নিয়ে আসবি, আমার সাথে পরিচয় করে দিবি, কেমন? আর যদি না আনিস তাহলে আমি তোকে বাসায় উঠতে দেবো না। এই সাথে মা তোমাকে দেখতে চেয়েছে, মা বলেছে আমি যদি তোমাকে নিয়ে না যাই তাহলে আমাকে বাসায় উঠতে দেবে না। এ কি, তুমি বাসায় সব বলে দিয়েছো? তুমি না আসলে খুব দুষ্ট। এখন এই সব বাসায় বলে দেয়? আরো কয়েকদিন প্রেম করতাম, তারপর বলে দিত। আরে না মা, আমার কাছ থেকে জোর করে শুনেছে। প্রথমে আমি মাকে বলতে চাইনি, পরে বাবার ভয় দেখিয়ে সব শুনেছে। এটা ভিতর ডিম কোথাকার, বাবাকে ভয় করে এত বড় হয়েছে, তাও বাবাকে ভয় করে। আমি বাসার মধ্যে কি করি না করি তা তো আমার বাবা মা জানে না, তাহলে তোমারটা কিভাবে জানলো? এখন তুমি আমাদের বাসায় যাবে কিনা সেটা বলো। আমার মা তোমাকে দেখতে চেয়েছে, এখন তোমাকে যাওয়া লাগবে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, পরে আমার বাবা আসলে ঝামেলা হয়ে যাবে। ওকে দাঁড়াও, রেডি হচ্ছি। তারপর আমরা দুজনে অনিকের বাসায় চলে গেলাম এবং গিয়ে দেখি তার মা বাসায় নেই, কোথায় জানি গেছে। তারপর আমরা তার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আমি অনেককে বললাম যে দরজাটা লাগিয়ে দাও, আমরা একটু রোম্যান্স করি। সে বলল লাগবে না, কি হয়, আমার মা তো বাসায় নেই। তারপর সে আমাকে চুমু খেতে খেতে একটু পর শব্দ শুনতে পেলাম, দরজায় কে যেন ঠক ঠক করছে, শব্দ করছে। আমি অনেককে বললাম, সে বলল কেউ না, তুমি এখানে থাকো। তখন আমি সব কাপড় চোপড় পরে তারপর গিয়ে দেখলাম একটা মহিলা এসেছে। আমি দরজা খোলার সাথে সাথে সেই মহিলা অনেকদের বাসায় চলে এলো। এই সাথী, এটা আমার মা, মাকে সালাম করো। আর শোনো, আমার মা কিন্তু খুব ভালো মানুষ। বিয়ের পর কিন্তু মার সাথে তুমি খুব ভালো ব্যবহার করবে, না হলে কিন্তু তোমাকে আমি ছেড়ে দেব। এই, তুই এগুলো কি বলতেছিস? হ্যাঁ, এখনো বিয়ে করিস নাই, তারপর আবার আমার নামে খুব প্রশংসা করছিস না? আমি তো খারাপও হতে পারি, মেয়েটা কিন্তু মাশাআল্লাহ আমার বাড়ির বউ বলে আমি তোকে রাজরানী করে রাখবো। মেয়েটা আমাদের বাসায় খাওয়া দাওয়া করে চলে যায়। তার কিছুক্ষণ পর অনিকের বাবা আসলে আমি অনিকের বাবাকে সব বলে দিই। মেয়েটা দেখতে খুব সুন্দর, আমাদের পাশের বাসায় থাকে। তুমি যদি বলো তাহলে আলাপ নিয়ে যেতে পারি। তখন অনিকের বাবা বলল, আমি আর কি বলবো, তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি যাও, গিয়ে আলাপ করো। অনিক এই কথা শুনে লজ্জা পেয়ে তার রুমে চলে গেল। যাক বাবা, যেহেতু মেনে নিয়েছে তাহলে মনে হয় বিয়েটা হবে। তখন আমি সাথীকে ফোন করে বললাম যে আমাদের বিয়ের আলাপ নিয়ে তোমাদের বাসায় আমার বাবা মা যাবে। এগুলো তুমি কি বলতেছো? সত্যি তোমার বাবা মা আসবে আমাদের বাসায় বিয়ের আলাপ নিয়ে? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি স্বপ্ন দেখতেছি মনে হয়। এই তুমি সত্যি করে বলো প্লিজ। আরে হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি কি তোমাকে মিথ্যা কথা বলি? আর এগুলো কি মিথ্যা কথা বলার কথা? আমার বাবাকে বলার সাথে সাথে আমার বাবা রাজি হয়। এখন শুধু তোমার বাবা মার স্বীকৃতি দরকার। আগে আসো আমাদের বাসায় বিয়ের আলাপ নিয়ে, তারপর দেখো আমার বাবা মা কি বলে। যতটুকু সম্ভব আমার বাবা মাও রাজি হবে। তারপর অনিকের বাবা মা আমাদের বাসায় আসে বিয়ের আলাপ নিয়ে। তখন আমাদের দুজনের কথা শুনে আমার বাবা মা রাজি হয়ে গেল। তার কয়েকদিন পরে আমাদের বিয়ে হয়ে গেল। যাক বাবা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এতদিন ভয়ে ভয়ে সব কাজ করতাম, আজ আমরা ভোররাত মজা করব, তাও কেউ কিছু বলতে পারবে না। কত ঢং! আমি আজ আর এসব দেব না। এতদিন করেছো, আর এখন করতে দেব না। আমার খুব ব্যথা করে, আমার সহ্য হয় না। এত ঢং করা লাগবে না, চলো আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই, তারপর আমরা পুনরায় কাজ শুরু করি। এই তোমাকে না বলেছি আস্তে আস্তে ঢুকাবা, তাও কেন আবার জোরে জোরে ঢুকাচ্ছ? আমার খুব ব্যথা হয়, তুমি কেন বোঝো না? সমস্যা নাই, ব্যথা হলে ওষুধ কিনে এনে দেব। এখন তো তুমি আমার এই স্ত্রী, তো এখন ওষুধ এনে দিলে কেউ কিছু বলবে। ওষুধ এনে দেবার জন্য জোরে জোরে ঢুকাবা? এমন কোনো কথা আছে নাকি? আর শোনো, তুমি যদি আস্তে আস্তে ঢুকাও তাহলে আমি করি, না হলে আমি আর পারবো না।
না। আচ্ছা বাবা ঠিক আছে, আমি আস্তে আস্তে ঢুকাচ্ছি। এখন তো ঠিক আছে নাকি? আচ্ছা ঠিক আছে, এভাবে করতে থাকো, এখন আর ব্যথা হচ্ছে না। এই কথা বলে আমি অনেককে জড়িয়ে ধরলাম। তারপর আমাদের সংসার জীবনে অনেক কয়েকদিন চলে যায়। আমরা খুব সুখে শান্তিতে সংসার করে খাচ্ছিলাম। আমরা এখন বেশ ভালোই আছি। টাটা, বাই বাই। এই তুমি না বেশ কিউট, তোমাকে আমার খুব ভালো লাগে। তোমার সাথে আমি এক রাত থাকতে চাই। তুমি যদি অনুমতি দাও তাহলে থাকবো, আর তাছাড়া থাকবো না। আরে না, থাকতে পারো, সমস্যা নেই। কয়েকদিন পর তো আমাদের বিয়ে হচ্ছে, আর বিয়ের পর তো আমরা একসাথেই থাকবো নাকি? আর এখন থাকলে সমস্যা কি? তুমি থাকতে চাইলে আসিও। ওকে, তাহলে তুমি কাল রাতে আমাদের বাসায় আসিও। আমরা বাসায় একসাথে ঘুমাবো, তুমি আর আমি। তোমার বাসায় যাব মানে? তোমার বাসায় তোমার আব্বু আম্মু নাই, তারা দেখলে তো অনেক মুশকিলে পড়ে যাব। তখন দেখা যাবে আর একটা ঝামেলা বেঁধে গেছে, হয়তো, যার কারণে আমি যাব না। আরে না, আমার আব্বু আম্মু বাসায় থাকবে না, সেই জন্যই তো তোমাকে ডাকলাম। আর আমার আব্বু আম্মু বাসায় থাকলে আমি তোমাকে ডাকি? তোমার মাথা খারাপ হয়েছে নাকি? ওকে, তাহলে ঠিক আছে, আমি কাল রাতে তোমাদের বাসায় যাব। আর কেউ থাকলে কিন্তু সমস্যা হবে, পরে দেখে নিও কিন্তু। এই কথা বলে আমি রাতে ঘুমিয়ে গেলাম। তার পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজ থেকে এসে তারপর আমি আমার আম্মুকে বললাম যে আমি আমার এক বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাব, আজকে বাসায় আসবো না, তুমি টেনশন করিও না। এই, তুমি এসেছো? আমি তো মনে করেছিলাম তুমি আসবে না। যাই হোক, এসেছই যখন, তখন এখানে বসো, আমি একটু বাথরুম থেকে আসি। আমি এতদিন মনে মনে যেটা চাইছিলাম, আজ সেটা পূরণ হতে যাচ্ছে। আমার মনের আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি সাজুর সাথে সহবাস করব, আর আজকে আমার আশাটা পূর্ণ হতে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারতেছি না, এই মেয়েকে একবার ডাকা মাত্র আসলো। এই মেয়ে মনে হয় শুধু আমার সাথে মজা নিতে চায়, অন্য কিছু না। আরে, এগুলো আমি কি ভাবতেছি? মনে হয় আমাকে মেয়েটা প্রচুর ভালোবাসে, সেই জন্য একবার ডাকা মাত্রই চলে আসলো। আর যদি আমাকে ভালো নাই বাসতো তাহলে হাসবে কার জন্য? আর কিসের জন্য আসবে? আসলেই মেয়েটা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। এই তুমি বাথরুমে গিয়ে কি মরলা নাকি? এই যে বাথরুমে গেলে আর আসার খবর নাই। আমি এখানে কতক্ষণ বসে থাকবো? তুমি আসো, না হলে আমি চলে যাচ্ছি। আরে এই তো হয়েছে, আমি বাথরুম থেকে বেরিয়ে ডিরেক্ট মিতার পাশে গিয়ে বসলাম এবং তার হাতে হাত রেখে আমি অন্যরকম ফিলিংস অনুভব করতে লাগলাম। এই, তুমি এগুলো কি করতেছো? শুধু হাত ধরলে হবে নাকি? অন্য কিছু তো করতে হবে। তুমি শুধু হাত ধরে বসে আছো। তখন সাজু আমার ঠোঁটে তার ঠোঁট রেখে আমার ঠোঁটে কামড় দিতে লাগলো। তখন আমার শরীরের অন্য একটা অনুভূতি হতে লাগলো। তখন আমি সাজুকে আরো বুকের কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরলাম। সাজু আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। এই, আমি কি শুধু তোমার ঠোঁটকেই কামড়াবো নাকি তোমার আপেল দুইটা? তো এখনো পর্যন্ত দেখলাম না, তোমার আপেল দুইটা কেমন? সেটা তুমি বলবা না। আমি মনে করেছিলাম তুমি এখানেই শেষ করবে। তুমি আগে বলবা তো। আরে, তোমাকে আবার বলা লাগবে নাকি? কিছুই তুমি জানো না নাকি রোমান্স করার সময় কি কি ইউজ করা লাগে? আমি তো ভেবেছিলাম তুমি এগুলো সব জানো। আরে হ্যাঁ, আমি জানি, কিন্তু একটা মেয়ে হয়ে আমি একটা ছেলেকে কিভাবে বলবো এগুলো করা লাগে? তুমি মনে হয় তাতে কিছুই জানো না, ধোয়া তুলসী পাতা তুমি। তারপর কিছুক্ষণ পর আমাদের রোম্যান্স শেষ হয়ে গেল, আর আমরা দুজনে ঘুমিয়ে পড়লাম। তার পরের দিন সকালে উঠে আমি বাসায় চলে আসলাম। এই বন্ধু, কালকে আমি তো অনেক বড় কাজ করে ফেলেছি। মনে হয় কালকে আমি আমার জীবনের সব পূর্ণতা পেয়েছি। কালকে তুই কি এমন কাজ করছিস আর তোর আজীবনের পূর্ণতা পেয়েছিস, একটু বলবি কি আমাকে? আমি ভালো করে শুনি। তুই আমার গার্লফ্রেন্ডকেও চিনিস তো নাকি? সে কালকে আমাদের বাসায় এসেছিল। আর মানুষ স্বামী স্ত্রী যে বৈধ সম্পর্কে লিপ্ত থাকে, আর কালকে আমরা সেই সম্পর্কে লিপ্ত হয়ে গেছিলাম। ও আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে রে। ওর যদি কিছু হয় আমি নিজেই বাঁচব না। আরে বর্তমান এগুলো সব মেয়েরাই করে, প্রেম করলেই সহবাস করে। এটা বর্তমান ফ্যাশন হয়ে গেছে। তুই দেখবি এই মেয়ে একদিন তোকে ছেড়ে দিয়েছে। চুপ কর, আমি দেখেছি তোর মুখে কোনো সময় ভালো কথা আসে না। তুই কি ভালো করে কথা বলতে পারিস না, নাকি ইচ্ছে করে বলিস না ভালো কথা? কেন বলতে পারি না? ভালো কথা আমি সবসময় ভালো কথাই বলি। আর তুই এটা লিখে রাখ, ওই মেয়ে একদিন তোকে ছেড়ে দিবে। আচ্ছা, ওগুলো কথা বাদ দে, চল আমরা এখন চা খেয়ে আসি। অনেক দিন একসাথে চা খাই না। আর শোন, মিতা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, আর এই সম্পর্কে তুই কোনো কথা বলবি না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি মিতার সম্পর্কে কোনো কথা বলবো না। চল এখন আমরা চা খাই। তাও একটা কথা তোকে বলি, মেয়েদের থেকে একটু সাবধানে থাকিস। এই মিতা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না? আমাকে ব্যবহার করতেছো?
আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না। সেই যে আমাদের বাসা থেকে গেলা আর আমার সাথে কোনো কথাবার্তা নেই। আরে তেমন কিছু না, বাবা মা সব সময় সাথে থাকে তো, তাই আর কি কথা হয় না। আর তুমি এটা কিভাবে ভাবলে যে আমি তোমাকে ভালোবাসি না? কে বলেছে তোমাকে আমি ভালোবাসি না? কেউ বলেনি, আমি বললাম আর কি, তোমার ব্যবহারের মধ্যে তো এটাই প্রতিফলিত হচ্ছে। আর শোনো, তুমি আমার সাথে কালকে দেখা করবে। আরে তুমি পাগল হয়েছো নাকি? আমি তোমার সাথে দেখা করতে অনেক বড় বিপদ হবে। বাবা মা যেন কার থেকে কি শুনেছে, এখন আমাকে বাসা থেকে বের হতে দেয় না। আর আমার বাবা মা মনে হয় কয়েকদিন পর বেড়াতে যাবে, তখন আমি ডাকবো, তুমি আমাদের বাসায় আসিও। ওকে ঠিক আছে, তোমার বাবা মা বেড়াতে গেলে আমাকে একটু বলিও, আমি তোমার সাথে দেখা করতে যাব। এই বলে আমি একটু বাজারে গেলাম বাজার করতে। সেখানে গিয়ে মাসুদের সাথে দেখা হয়ে গেল। কিরে বন্ধু, তুই কি মিকার কোনো খবর জানিস? আরে জানবো না মানে, আমাদের বাসার সাথে মিতাদের বাসা, আর আমি জানবো না? এটা কেমন কথা বললি তুই? মিতাদের বাসায় কিছু হয়েছে নাকি? ওকে বলে ওর বাবা মা বাইরে আসতে দেয় না। আমি আজকে ফোন দিলাম, ও এইভাবে বলল। তুই একটু খোঁজ খবর নিয়ে দেখিস তো কি করে। আরে তুই পাগল হয়েছিস নাকি? আর এই কথাগুলো তোকে কে বলেছে? মিতা তো কালকেও কার সাথে যেন ঘুরতে গেল একটা গাড়িতে করে। আরে না, তাহলে তো মনে হয় তুই ভুল দেখেছিস। ও এমনটা করতে পারে না। ও আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। তুই মনে হয় কিছু জানিস না তাতে। আরে আমিও তো এতদিন এটাই জেনে এসেছিলাম যে মিতা তোর সাথে প্রেম করে। এখন দেখি একটা ছেলের সাথে প্রায় সবসময় ঘুরতে যায়। কে ছেলেটা আমি ভালো করে জানি না। একটু খোঁজ খবর নিয়ে দেখিস তো কে ছেলেটা, আর আমাকে বলবি কিন্তু আজকে। আর আমার কিছু ভালো লাগতেছে না, আমি বাসায় যাব, তুই থাক। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় যা, আমি বাজার করে বাসায় গিয়ে শুনি ছেলেটা কে, তারপর তোকে ফোন করে বলবো। কিছুক্ষণ পর আমি সাজুকে ফোন দিলাম। আমি এইমাত্র খবর পেলাম গ্রামের লোকজনদের থেকে ওই ছেলেটা নাকি মিতাকে বিয়ে করবে। তুই এগুলো কি বলতেছিস? মাথা খারাপ হয়েছে নাকি? আর শোন, তুই ভালো করে শুনে দেখ কি হয় সেখানে। ঠিক আছে, আমি ভালো করে শুনতেছি, শুনে তোকে ফোন দিয়ে জানাচ্ছি। তারপর আমি মিতার ব্যাপারে অনেক খোঁজ খবর নিলাম। পরে আমি শুনতে পাই যে 2 দিন পরে মিতার বিয়ে। আমার খুব ভয় করতেছে, যদি এই কথা শুনে আমি সাজুকে বলি, সে কি করবে, হয়তোবা মরে যাবে। তাই আমি সাজুকে কিছু বললাম না। কিছুদিন পর মিতার স্বামী বিদেশে চলে গেল। স্বামী চলে যাওয়ার পর মিতা আর কিছু ভালো লাগে না, তাই সে সাজুকে ফোন দিয়ে বাসায় ডাকে। তারপর তাদের মাঝে আবার পুনরায় প্রেম সজাগ হতে থাকে। কিন্তু সাজু তো জানে না সে তাকে ব্যবহার করতেছে। যাই হোক, সাজুকে ফোন দিয়ে ডাকলে সাজু তাদের বাসায় চলে যায়। মেয়েটা অনেক দিন পর ফোন দিল, তার মানে মনে হয় তার বাবা মা বেড়াতে গেছে, সেই জন্য আমাকে ডাকলো। আমি কিছু না বলে মিতাদের বাসায় চলে গেলাম। এই তুমি এসেছো? আমি তো মনে করেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো। যাই হোক, এসেছো, ওইটাই বড় ব্যাপার। তুমি এটা কিভাবে ভাবতে পারলে যে আমি তোমাকে ভুলে যাব? তোমাকে ভোলার কথাটা ভাবলেই কেমন জানি আমি দুর্বল হয়ে যাই, আর তুমি এই কথা ভাবতেছো। যাই হোক, তুমি আমায় ডেকেছো কেন সেটা বলো। তোমাকে কিসের জন্য ডেকেছি তুমি মনে হয় জানো না? আমরা অনেক দিন ধরে রোম্যান্স করি না। আজকে আমার বাবা বাসায় নেই, এই জন্য তোমাকে ডাকলাম, একটু রোম্যান্স করার জন্য। ও এই কথা? সেটা তো তুমি আমাকে আগেই বলতে পারতে, সেই হিসেবে প্রস্তুত হয়ে আসতাম। তুমি শুধু বললা যে আমাদের বাসায় এসো, আমি মনে করছি আমাদের বিয়ের কথা তোমার বাবা মাকে বলবা। আরে না, আমি তোমার সাথে রোম্যান্স করার জন্য তোমাকে ডেকেছি, এটাই। আর তোমাকে ডাকা আমার কোনো ভুল হয়েছে নাকি তুমি এইভাবে জিজ্ঞেস করতেছো? আরে না, তুমি ভুল বলবে। আমি তো এতদিন তোমার জন্যই অপেক্ষা করেছিলাম যে তুমি কোন দিন ফোন দিবা আর কোন দিন আমি তোমাদের বাসায় যাব। এত সময় কথা না বলে চলো আমরা রোম্যান্স করি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের রোম্যান্স শেষ হয়ে গেল এবং সাজু আমাকে আমাদের বাসায় চলে গেল। এই মাসুদ, তুই তো খুব বলেছিলি যে মিতা আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করবে। এখন দেখ, আজকেও আমি ওর বাসা থেকে আসলাম এইমাত্র। ও, তাহলে মনে হয় ওর স্বামী বিদেশে গেছে, সেই জন্য তোকে ডাকছে। আর মিতার বাবা মাও আজকে যেন কোথায় গেল দেখলাম। মিতার স্বামী মানে ওর বিয়ে হয়েছে নাকি? তুই এগুলো কি বলতেছিস? আর বিয়ে হলে আমি জানবো না, এটা কেমন কথা বললি তুই? আরে মিতার বিয়ের বয়স তো প্রায় 2-3 মাস হয়ে গেল। আমি তোকে কিছু বলি নাই যে তুই এগুলো সহ্য করতে পারবি না। আর যখন মুখ ফসকে বেরিয়ে গেল সব শোন তাহলে। তুই যেদিন আমাকে ফোন দিলি না মিতার ব্যাপারে জানার জন্য, সেই দিনে আমি শুনেছিলাম ও 2 দিন পর বিয়ে। আমি তোকে কিছু বলি নাই যে একটা মেয়ের কারণে আমার বন্ধুর জীবনটা শেষ হয়ে যাবে। এই জন্য আমি তোকে কিছু বলিনি। ছেলে বিদেশে চাকরি করে আর অনেক টাকা উপার্জন করে, সেজন্য মিতা ওকে বিয়ে করেছে। আর এখন মনে হয় ছেলেটা বিদেশে গেছে, আর সেই জন্য তোকে মনে হয় ডাকছে।
আর আমার কথা বিশ্বাস না হলে তুই গ্রামের কয়েকটা লোকের কাছে থেকে শুনে দেখ। এই, তুমি আমাকে মিথ্যা বলেছো কেন? আমি তোমার সাথে কি করেছিলাম যে আমাকে এত বড় ধোঁকা দিলে? আমার বন্ধুই ঠিক বলেছিল, আমি আগে যদি ওর কথা শুনতাম তাহলে এত কিছু হইতো না। আরে তোমাকে কে বলেছে আমার বিয়ে হয়েছে যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো? আরে এই খবরগুলো তুমি কোথা থেকে পাও শুনি? আমার বন্ধু বলেছে এবং আমি তার কথা শুনে বিশ্বাস না করে আমি তোমাদের গ্রামের কয়েকজন লোকের কাছে শুনলাম এবং তারাও বলল যে তোমার বিয়ে হয়েছে। তুমি কিভাবে পারলে এটা? আমি তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসতাম, আর তুমি এটা কি করলা? আমি আমার জীবন নিজেই ধ্বংস করে দেব, আর সাথে তোমার জীবন নিয়েও আমি লীলা খেলা শুরু করব। তুমি আমাকে কি ভেবেছো? আরে তোকে তো আমি সব সময় ব্যবহার করতাম, এটা আবার কি বলার আছে? আর শোন, তোদের মতো গরিব সন্তানদের শুধু ব্যবহার করাই যায়, ভালোবাসা যায় না। আর তুই যে গরিবের ঘরের গরিব, আর তোকে যদি আমি ভালোবাসতাম, বিয়ে করতাম, তাহলে তুই আমাকে কি করে খাওয়াতি? তাই আমি একটা বিদেশি চাকরি করে ছেলেকে বিয়ে করেছি, আর তোকে ব্যবহার করতেছি, ব্যাস এটাই। আর শোন, আমি তোকে কখনো ভালোবাসিনি আর ভালোবাসবও না, আর শুধু আমি তোকে ব্যবহার করেছিলাম, এতে ভাবাভাবির কিছু নেই। ওকে শোন, তুই তাহলে কাল রেডি থাকিস, আমি তোর বাসায় যাচ্ছি। গিয়ে তোকেও মারবো, আর আমি নিজেকেও শেষ করে দেব। তারপর সাজু ওদের বাসায় গিয়ে ওই মেয়েটাকে একটা রুমের মধ্যে নিয়ে তাকে খুন করে ফেলে এবং সেও আত্মহত্যা করে। আমি গিয়ে দেখি দুজনেই মরে আছে। ভালোবাসা কতটা নিষ্ঠুর হতে পারে, কতটা নিষ্ঠুর হলে এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হতে পারে একটা ভালোবাসার বন্ধনের মাঝে। তুমি যদি নিজেকে বড়লোক ভাবো তাহলে গরিব মানুষকে কেন তুমি ভালোবাসবে? কেন তুমি তার মন নিয়ে খেলা করবে? আর তাকে নিয়ে তোমার খেলা করার অধিকার নেই, কারণ তুমি তাকে ভালোবাসো না। তাকে তুমি তার স্বাধীনতা মতো থাকতে দাও। তাকে কেন তুমি তোমার মাঝে আবদ্ধ করে নিয়ে তার জীবনটা নিয়ে লীলা খেলা করবে? তুমি যদি ভালোই না বাসো, তোমার যদি এতই যদি শরীরের খোরাক মেটানোর ইচ্ছা থাকে, যাও না টাকা দিয়ে, বা যারা এরকম শরীরের ব্যবসা করে তাদের কাছে যাও এবং তাদের সাথে কন্ট্যাক্ট করো। কত খোরাক মেটানোর ইচ্ছা তারা মেটাবে, কিন্তু একটা নিষ্পাপ মন নিয়ে খেলার অধিকার কারণেই না আছে আমার, না আছে তোমার। ভালোবাসাটাকে সবাই নোংরা করে দিচ্ছে দিনের পর দিন। কেউ ভালোবাসাটাকে আগের মতো ভালো থাকতে দিচ্ছে না, সবাই ভালোবাসাটাকে একদম নোংরা নর্দমা বানিয়ে দিচ্ছে। ভালোবাসাটা তো এরকম না। ভালোবাসাটা হচ্ছে একটা পবিত্র জিনিস, সুন্দরভাবে আগলে রাখার জিনিস। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে আগলে রাখতে হয় সব কিছু দিয়ে। কিন্তু না, এখন দেখা যাচ্ছে ভালোবাসার নামে শুধু দেহ ব্যবসা চলে। এখানে ভালোবাসার নামক কোনো কিচ্ছু নেই, শুধু ভালোবাসার নাম করেই রাতের পর রাত দিনের পর দিন নিজেদের দেহ ব্যবসাই চলে। আমি মনে করি এটা কখনো ভালোবাসা হতে পারে না, আর এই ভালোবাসার পরিস্থিতি কখনো ভালো হতে পারে না। না থাকতে পারবে তুমি সারা জীবন সুখে, আর না রাখতে পারবে তোমার ভালোবাসার মানুষকে কখনো সুখে রাখতে, কারণ তুমি তোমার সব কিছু আগেই শেষ করে দিয়েছো। তুমি তোমার প্রিয়তমাকে কি খুশি করাবে? তোমার তো তাকে খুশি করানোর মতো কিছু নেই তোমার মাঝে। তাই বলি কি, ভালোবাসাটাকে ভালোভাবে বাঁচতে দাও, সুন্দরভাবে তাকে গড়ে উঠতে দাও। এরকম নোংরামি বাদ দাও, ভালোবাসো সবাইকে। নদী ভাঙনের কারণে আমাদের বাসা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। যেখানে আমাদের বাসা নিয়ে যাওয়া হয় সেখানে আমার মন ঠিক থাকে না। আমাদের বাড়ির পাশে যারা বাড়ি করছে তাদের বাড়িতে নাকি একটা ছেলে আছে। যাই দেখি ওর সাথে একটু কথাবার্তা বলে আসি। আমার তো আবার কথা বলার মতো কেউ নেই, সবাই এখানে নতুন। তারপর আমি তাদের বাড়ির দিকে রওনা দিলাম। গিয়ে দেখি ছেলেটা এখনও ঘুম থেকে ওঠেনি। তখন আমি তার মাকে বললাম তাকে ওঠানোর জন্য। তারপর তার মা তাকে তুলে দিল। কি হয়েছে, এত সকালে চেঁচামেচি করতেছো? আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। এখন ডিস্টার্ব করো না তো, আগে ঘুম থেকে উঠি, তারপর কি বলবা তারপর বলিও। ওরে বাবা, এই ছেলে তো দেখি ভালোই অলস। আরে ওঠো, আমাদের বাসায় যাই, ভালো লাগবে। আমাদের বাসায় গল্প করার মতো কেউ নাই তো, সেজন্য তোমাকে ডাকতে এসেছি। তারপর আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এখন মা আমাদের নাস্তা করতে বলল। তখন আমি আমাদের প্রতিবেশী ছেলেটাকে ডেকে এনে দুজনে বসে নাস্তা করলাম। চলো আমাদের বাসায় যাই, আমাদের বাসায় গল্প করার মতো কেউ নেই, তাই তোমাকে ডাকতে আসলাম। তারপর আমরা দুজনে মিলে সুজনদের বাসায় চলে গেলাম। তাদের বাসায় গিয়ে দেখি একটা ফুটফুটে মেয়ে, দেখতে খুব সুন্দর। তখন আমি সুজনকে জিজ্ঞেস করলাম, এই মেয়েটাকে? তারপর সুজন বলল, ও আমার বোন হয়। ভাইয়া, এই ছেলেটাকে আগে তো কখনো দেখিনি, আমাদের এলাকায় নতুন নাকি? এই বলে আমি মনে মনে ভাবতেছি
ছেলেটা তো খুব সুন্দর। তারপর আমি ছেলেটার সাথে কথা বলার জন্য এগিয়ে গেলাম। আমি সুজনের বোনের সাথে কথা বলার চেষ্টা করলাম। কিছুক্ষণ পর কথাও বললাম। তারপর আমাদের ভালোই পরিচয় হলো। তারপর আমরা তিনজন নানা রকম কথাবার্তা বলতে লাগলাম। যাই হোক ভাইয়া, কিন্তু একটা ভালো ছেলে বন্ধু বানাইছে। আমি মাসুদকে জিজ্ঞেস করলাম, আপনি কি পড়াশোনা করেন? হ্যাঁ, আমি পড়াশোনা করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্সের ৩য় বর্ষের ছাত্র। নদী ভাঙনের কারণে বাসায় এসেছি। বাসায় একটু কাজ করা লাগবে, সেই জন্য আর কি আসা। ও ভালো, চালিয়ে যান, ভবিষ্যৎ ভালো হবে। তারপর আমি মাসুদকে বললাম, আপনাদের বাসায় তো আজ লাইট নেই, আপনি আমাদের বাসায় পড়তে আসেন। হ্যাঁ, অবশ্যই আসবো। আমাদের বাসায় আজকে লাইট নেই, পড়াশোনা তো করতেই হবে। এই বলে আমি বাসায় চলে গেলাম। তারপর সন্ধ্যা হলো, আমি পড়তে যাব। গিয়ে দেখি মেয়েটা আমার জন্য বসে অপেক্ষা করছে। আমি পড়াশোনা করতে গেলাম ঠিকই, কিন্তু আমার কোনো পড়া হইল না আজকে। শুধু মেয়েটার সাথে কথা বললাম। আমি প্রথম ভাবছিলাম মেয়েটা বোকা। তারপর কথাবার্তা বলার পর দেখি, ওরে বাবা, যেন আগুনের গোলা। কথা বলতে বলতে রাত প্রায় 11টা বেজে গেল। তখন আমি বাসায় চলে এলাম। আজ তাহলে যাচ্ছেন? কাল কিন্তু আবার আসবেন। একসাথে পড়াশোনা করলে খুব ভালো লাগে। আর ভাইয়া তো শুধু আমাকে ভয় দেখায়, ওর সাথে পড়তে আমার মন চায় না। প্লিজ আপনি কাল আসবেন। এভাবে কয়েকদিন যাওয়ার পর আমাদের সম্পর্কটা অনেক গভীর হয়, মানে সম্পর্কটা প্রেমে পরিণত হয়। তারপর আমরা দুজন চুটিয়ে প্রেম করতে থাকি। কিছুদিন পরে আমি ভার্সিটিতে যাওয়ার পরে নিপাকে আমি না দেখে থাকতে পারি না। নিপা আমাকে দেখা ছাড়া থাকতে পারে না। অবশ্য আমাদের প্রতিদিন ফোনে কথা হতো, তবু আমাদের মন ভরতো না। তাই আমি নিপাকে দেখার জন্য বাসায় চলে এলাম। বাসায় এসে নিপাকে দেখে মনটা ভরে গেল। ওমা, তুমি না 2-1 দিন হলো ভার্সিটিতে গেলা, এখন আবার আসলা? এভাবে যাওয়া আসা করলে কি পড়াশোনা হবে? পরে দেখবা ফেল করে বসে আছো। গেল কি করব বলো? তোমাকে না দেখা ছাড়া আমার ঘুম ধরে না। সব সময় বন্ধুদের সাথে আড্ডা দেই, তাও জানি কেমন লাগে। তাই চলে এলাম তোমাকে দেখা। হয়েছে, আর ঢং করা লাগবে না। এসেছে যেহেতু আমিও একটু দেখতে পারবো। আমারও মন চাইছিল যে তোমাকে একটু দেখবো। আমি সত্যি বলছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এবার আমি বাড়িতে বলবো তোমার আর আমার বিয়ের কথা। বাবা মা কি বলে, শুধু তোমার আর আমার বিয়ে না দেয় তাহলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এটাই আমার লাস্ট সিদ্ধান্ত। বাড়ি থেকে মেনে নিলে তো ভালোই হবে। তুমি আমি সব সময় একসাথে থাকতে পারবো। আর যদি বাড়ি থেকে মেনে নাও নেয়, তাহলে একটু ভালো করে বোঝাবো, কিন্তু আমি পালাবো না। কেন পালাবে না? তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার সাথে পালাতেই হবে। আর যদি তুমি আমার সাথে না যাও তাহলে আমি নিজেকে শেষ করে দেব। আরে বোকা, আগে বাড়িতে বলে দেখো কি বলে। আগে এসব কথা বললে হবে নাকি? আর শোনো, বাড়িতে যদি মেনে না নেয় তাহলে আমি তোমার সাথে পালিয়ে যাব। তারপর আমি মাসুদকে বললাম, আমাদের বাসায় আর কেউ থাকবে না, ভাইয়ার পাত্রী দেখার জন্য সবাই যাবে। আমাকেও ডাকছিল, বাট আমি যাইনি। আমি যদি পাত্রী দেখতে যাইতাম তাহলে আর তোমার সাথে তো ভালোভাবে কথা বলতে পারতাম না। সেই জন্যই আর আমি পাত্রী দেখতে গেলাম না। আর হ্যাঁ, ভাইয়ারা যাওয়ার সাথে সাথে তুমি আমাদের বাসায় চলে আসবা। আজ আমি তোমাকে মন ভরে দেখব। এ কথা শুনে আমার মনে মনে খুব আনন্দ আসছিল। যাক, অনেক দিন পর একটা সুযোগ পাইলাম, হাতছাড়া করা যাবে না। আমি তখন অপেক্ষা করতেছি তারা কখন চলে যায়, আর আমি তাদের বাসায় চলে যাই। তারপর বিকেলবেলা তারা চলে গেল। আমি একটু ফ্রেশ হয়ে চলে গেলাম তাদের বাড়িতে। গিয়ে দেখি আমার জন্য সাজুগুজু করে বসে আছে। তখন আমি তার পাশে গিয়ে বসলাম। ও আচ্ছা, তুমি আসো, এখানে বসো। ও, এখানে তো আবার চেয়ার নেই, যাও বিছানায় গিয়ে বসো। নিপার কথা শুনে আমি বিছানায় গিয়ে বসলাম। তারপর নিপা সাজগোজ করে আমার পাশে এসে হাতে হাত রেখে তার মাথা আমার ঘাড়ের উপর রেখে একদম শরীরে শরীর রেখে বসল। তখন আমি তার হাতে হাত রেখে বিছানার উপর ফেলিয়ে তার উপরে উঠে এলাম। তখন সে একটু ইতস্তত অনুভব করলো। তারপর আমি তার ঠোঁটের উপর আমার ঠোঁট রেখে একটা কামড় দিলে সে উঠে বসে দাঁড়ায়। কি হলো, বসে পড়লে যে? আরে এখনও তো কিছুই হয়নি, তাতেই তুমি এরকম করছো? ওকে, তাহলে আমি বাসায় চলে যাচ্ছি। আমার এখানে থাকার তো আর কোনো মানে হয় না। এই কোথায় যাচ্ছ? এখানে আসো বলছি। তুমি এটা কিভাবে ভাবলা যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো? আমি তো এটা এমনিতেই বলছি। এখানে আসো, আর তুমি যা করবে তাই আমি মেনে নিব। তারপর মাসুদ এসে আবার আমার পাশে বসলো। তখন আমি কিছু বললাম না,
মাসুদ আমাকে চুমু খেতে খেতে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে হাত বোলাতে লাগলো। তখন আমার গা শিউরে উঠল। জীবনে এমনটা অনুভব করিনি, আজ প্রথম। তারপর আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তখন মাসুদও আমাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরলো। তখনই আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে এগুলো তো সেফটি ছাড়া করা যাবে না। তাই আমি ওকে বললাম, সেটি নিয়ে এসেছো? আমার এসব কথা না শুনে মাসুদ তার মতো নিজের কাজ চালিয়ে যাচ্ছে। না, আরে ওগুলো লাগবে না, আমরা তো বিয়ে করব না কি? তারপর আমি কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে চেয়ারে বসলাম। তুমি আমাকে সত্যিই বিয়ে করবে তো? তুমি যদি আমাকে বিয়ে না করো, সত্যি একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তখন আমার একটা বদনাম হয়ে যাবে। পরে আমাকে আর কেউ বিয়ে করতে চাইবে না। বসলাম। আরে এগুলো তুমি কি বলো? আমি তোমাকে সত্যিই বিয়ে করব। তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারি না। সারা জীবন কিভাবে থাকবো? তোমাকে না পেলে আমি আমার জীবন শেষ করে দিব। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তো ভালোই হয়। আমরা সারা জীবন একসাথে থাকতে পারবো। আর তখন আর আমাদের কেউ কিচ্ছু বলতে পারবে না। তারপর আমাদের সম্পর্কটা আরো অনেক গভীর হয়। প্রতিদিন কথা হতো। আমিও তাদের বাসায় মাঝে মাঝে যাইতাম, ও আমাদের বাসায় মাঝে মাঝে আসতো। এভাবে আমাদের অনেক দিন চলে যায়। কয়েকদিন পরে সে চাকরির ইন্টারভিউর জন্য ঢাকা যাবে। তখন আমার একটু মন খারাপ হয়ে যাচ্ছিল। কি আর করব, যেতেই তো দিতে হবে, তা না হলে তো পরে ঝামেলা হবে। তখন আমাদের বাসা থেকে মেনে নিতে চাইবে না যদি ওর চাকরি না থাকে। আর যদি একটা চাকরি থাকে তাহলে বাসার সবাই মেনে নেবে। পরে ও ঢাকায় চলে যায়। আমাদের প্রতিদিন কথা হতো। তারপর একদিন কথা বলতেই ভাইয়া আমাকে দেখে ফেলে। ভাইয়া এসে বলে, কার সাথে কথা বলছিস? আমি বললাম, আমার বান্ধবীর সাথে। তোর বান্ধবী না অন্য কেউ? দেখি তোর ফোনটা, ফোন দে, না হলে বাবা আমাকে আজকে বলে দেব তুই কার সাথে কথা বলিস। আরে অন্য কেউ না, তোর বন্ধু মানে মাসুদ, তার সাথে কথা বলছিল। মাসুদের সাথে তোর কিসের কথা? তোর পাকনা গজাইছে না? একটু বড় হতে না হতেই প্রেম করছিস। আমি তো তোর বয়সের কিছুই বুঝতাম না, আর এই বয়সে প্রেম করছিস। আজ বাবা মাকে সব বলে দেব। প্লিজ ভাইয়া, কাউকে বলিস না। আমি তোর হাতে পায়ে ধরি। ও চাকরির পরীক্ষা দিতে গেছে। ওর চাকরিটা হয়ে গেলে সবাইকে বলিস। আমি তাতে মানা করব না। আর একটা কথা শুনে নে, আমি ওকে ছাড়া বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। আর মাসুদকে বল আমার সাথে কথা বলবে। আমি ওর সাথে কথা বলে দেখি কি করা যায়। তারপর আমার বন্ধু ও আমার বোন কথা বলতে থাকে। তখন আমি সেখান থেকে চলে এলাম। আমি মনে মনে খুব খুশি হয়েছিলাম, কারণ ছেলেটা খুব ভালো। বিয়েটা হলে আমার বোন খুব সুখে থাকবে। ওদিকে মাসুদের চাকরিটা হয়ে গেল। তখন মাসুদের চাকরিটা করতে লাগলো। তারপর এদিকে আমি ঢাকায় গেলাম মাসুদের খোঁজখবর নেওয়ার জন্য। গিয়ে দেখি মাসুদ খুব ভালোভাবে কাজ করতেছে। আরে সুজন, তুই এখানে আসবি, আমাকে একবার ফোন করবি তো? আমি তোকে আনতে যাইতাম। হয়েছে, তুই মনে হয় জানতি না। আমার বোন তো তোকে সব কিছুই বলেছে যে আমি আজকে ঢাকায় যাচ্ছি। এখন ঢং করতেছিস না? বলছিল, তবে আমি অতটা ভাবিনি যে তুই সত্যি সত্যি আসবি। যাক, এসে যখন পড়েছিস খাওয়া দাওয়া করে যাস। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। সুজনকে নিয়ে ঘুরতে গেলাম। পার্কে বসে আড্ডা দিলাম ও নানা রকম কথাবার্তা বললাম। শোন, তোকে একটা কথা বলি। আমার বোনকে তোকে সত্যি খুব ভালোবাসে। আমাকে কথা দে, তুই আমার বোনকে ছেড়ে যাবি না। ও যদি তোকে কখনো না পায়, ও যে কি করবে আমি নিজেও বলতে পারতেছি না। আরে না, আমি এবার বাসায় গেলে বিয়ের আলাপ নিয়ে তোদের বাসায় যাব। বিয়ে করব জন্যই তো এই চাকরিটা করছি, না হলে তো এখন চাকরি করতাম না। তার কয়েকদিন পর আমি বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর গিয়ে দেখি নিপা বাসায় নেই। তখন আমি সুজনের দেখা করলাম। সুজনকে জিজ্ঞাসা করলাম নিপা কোথায় গেছে। সে বলল আমার ফুপু বাড়িতে গেছে, আজকে আসবে। তারপর আমি সুজনের সাথে কথাবার্তা বলে বাড়িতে চলে আসলাম। তার কিছুক্ষণের মধ্যে নিপা চলে আসলো, জামা কাপড় চেঞ্জ করে আমাদের বাসায় চলে আসলো। ওকে দেখে আমি ঠিক থাকতে পারলাম না। চেয়ার থেকে উঠে ডিরেক্ট জড়িয়ে ধরলাম। পরে নানা রকম কথাবার্তা বলে নিপা তাদের বাসায় চলে গেল। তার কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হলো। এখন আমরা সুখে শান্তিতে সংসার করে খাচ্ছি। আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, তুমি কি আমার কথা বোঝো না, না বোঝার চেষ্টা করো না? কি বুঝি না আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথাটা তুমি বুঝতে চাও না কেন? আমি সব কিছু বুঝি আর তোমাকেও ভালোবাসি, কিন্তু পারিবারিক ঝামেলার কারণে একটু প্রেসারে থাকি, তাই তোমাকে ভালোভাবে ভালোবাসার কথা বলা হয় না। এগুলো তুমি সব চাপা মারছো। আমি বুঝি না কে কিভাবে ভালোবাসে। আর তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আজ রাতে আমার সাথে দেখা করতে হবে। আরে হ্যাঁ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আর সত্যিই ভালো না বাসলে তোমাকে কি এগুলো বলতাম? আর ভালোবাসলেই কি
রাতে দেখা করা লাগবে এমন কোনো কথা আছে নাকি? আমি পারবো না, আমার পরিবারের অনেক ঝামেলা। রাতে আমাকে বাইরে যেতে দেখলে একেবারে মেরেই ফেলবে। যা বোঝার বুঝে গেছি আমি। এখন আর তোমাকে কথা বলা লাগবে না। তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো। তুমি যে কতটা আমাকে ভালোবাসো তার প্রমাণ পাইলাম আজকে। আরে তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি যে জায়গার মধ্যে থাকি সেই জায়গার মধ্যে তুমি জীবনযাপন করতে পারতে না, আর সেই জায়গার মধ্যে আমি তোমাকে ভালোবাসি। শুধু একটা মানুষকে ভালোবাসলেই হয় না, ভালোবাসার কিছু নজির আছে, সেগুলো দেখাইতে হয়। শুধু ভালোবেসেই গেলাম, কোনো নজির দেখাইলাম না, এটা কোনো ভালোবাসা? এই তুমি পাগল হয়েছো নাকি? এগুলো কি বলতেছো? ভালোবাসার নজির মানে? আচ্ছা, তুমি ভালোবাসার নজির চাও তো তাহলে আমি কালকে তোমার সাথে দেখা করব। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা বলতেছো। তাহলে আমরা কাল রাতে 11টা বা 12টার ওই দিকে দেখা করি কেমন? আর যদি এই সময় না পারো তাহলে রাত 3টায় দেখা করা লাগবে। আচ্ছা, তুমি তৈরি থেকো, আমি রুম থেকে বেরিয়ে তোমাকে ফোন দিব কেমন? আর ফোনটা সব সময় খোলা রাখিও, আমি যেন বন্ধ না পাই। এই তুমি এসেছো? আমি তো মনে করেছিলাম তুমি আসবে না। যাই হোক, এখন বোঝা গেল যে তুমি আমাকে একটু হলেও ভালোবাসো। একটু ভালোবাসা না জাহাপনা, আমি তো আপনাকে আমার মনের সব ভালোবাসা উজাড় করে দিয়ে ভালোবাসি, আর আপনি সেটা বুঝতেই চান না। ওকে ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার ভালোবাসা। এখন শোনো, আমি তোমার জন্য একটা গিফট এনেছি। তুমি যদি আমার একটা শর্ত পূরণ করো তাহলে তোমাকে গিফটটা দেই, আর যদি না পালন করো তাহলে দিব না। কি গিফট আর কি শর্ত? আমি তোমার সব শর্তেই রাজি আছি, তুমি শুধু শরতের কথা বলো। আর হ্যাঁ শোনো, নেগেটিভ কোনো কিছু চাই না, তাহলে কিন্তু আমি পালন করতে পারবো না। সামনে তোমার পরীক্ষা, তো তাই তোমার জন্য একটা ঘড়ি এনেছি। তুমি এই ঘড়ি হাতে দিয়ে পরীক্ষা দিতে যাবা, সেই জন্য আর কি আনা। ও, খুব ভালো করেছো। আমিও চিন্তা ভাবনা করছিলাম যে একটা ঘড়ি কিনবো, কিন্তু তুমি যখন এনেছো আর কেনা লাগবে না। ঘড়ির কথা শুনে খুব খুশি হয়ে গেলা, আর আমার শর্তের কথা তোমার মনে নেই নাকি? আগে আমার শর্ত পূরণ করতে হবে, তারপর আমি তোমাকে আমার গিফটটা দিব। হ্যাঁ বলো, তোমার শর্তের কথা কি? শর্ত পূরণ করা লাগবে, দেখি চেষ্টা করে পারি কিনা। আর বলে দিলাম কিন্তু নেগেটিভ কিছু চাওয়া যাবে না। আরে না, তেমন কিছু না। আমি শুধু তোমাকে একটা চুমু খেতে চাই, ব্যাস। তুমি যদি আমাকে চুমু খেতে দাও তাহলে আমি তোমাকে গিফটটা দেই। আরে আমি পারবো না, আমার খুব লজ্জা লাগে। তোমার লজ্জা শরম নাই নাকি? একটা মেয়েকে চুমু খেতে চাও, আর লোকজন যদি দেখে ফেলে তখন কি হবে বলো? আরে তুমি এত রাতে লোকজন পেলে কোথায়? এখানে শুধু তুমি আর আমি, আর এখানে লজ্জার কি আছে? আমি বুঝলাম না তুমি এরকম করতেছো কেন। ওকে ঠিক আছে, শুধু একটা চুমু, কিন্তু অন্য কিছু না বলে রাখলাম। আর যদি অন্য কিছু করার চেষ্টা করো তাহলে আমি চিৎকার দিব, তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবে আর আমাকে বিয়ে করা লাগবে। ওকে ঠিক আছে, শুধু চুমু খাবো আর অন্য কিছু করব না। আর অন্য কিছু করলে যদি তুমি চিৎকার করো আর আমাদের বিয়েটা হয়ে যায় তাহলে তো আমার পক্ষ থেকে ভালোই হয়, কারণ আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। নিলয় আমার দিকে এগিয়ে আসছে চুমু খাওয়ার জন্য। আমি নিঃশব্দ দাঁড়িয়ে আছি, কি করব কিছু বুঝতে পারছি না। যাই হোক, আমি নিঃশব্দ দাঁড়িয়ে রয়ে গেলাম। তখন নিলয় আমাকে এসে জড়িয়ে ধরলো। তারপর নিলয় আমার ঠোঁটে ওর ঠোঁট রেখে আমার ঠোঁটকে আবদ্ধ করে চুমু খেতে লাগলো এবং আমার স্পর্শ করতে লাগলো। তখন আমার সম্পূর্ণ শরীর শিহরিত হতে লাগলো, আর আমি কিছু বুঝতে না পেরে আরো জোরে নিলয়কে জড়িয়ে ধরলাম। আর নিলয়ও আমাকে বেশ ভালোভাবে জড়িয়ে ধরলো। আর কিছুক্ষণ পর আমি স্বাভাবিক অবস্থায় ফিরে দেখি নিলয় আমাকে জড়িয়ে ধরে আছে। এই শোনো, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর পালিয়ে পালিয়ে এভাবে দেখা করব না, আমার খুব ভয় লাগে। আর হ্যাঁ শোনো, তোমাকে না পেলে আমি কিন্তু মরেই যাব, কথাটা মস্তিষ্কে রাখিও কিন্তু। তুমি আমাকে এখনো জড়িয়ে ধরে আছো কেন? শুধু চুমু খাবে বলে আমাকে ডেকেছো, আর এখন জড়িয়ে ধরে আছো। তোমার ব্যাপার স্যাপার বুঝতেছি না। তুমি এখানেই বাসরঘর করবে নাকি? আরে না, এমনি খুব মজা লাগছে তাই জড়িয়ে ধরে আছি। আর শোনো, তোমার ওই দুইটা না বেশ বড় এবং অনেক মজাদার, আরেকদিন আমি তোমার ওই দুইটাই খেতে আসবো। ওরে চান্দু, সেই আশায় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখো, আর আমি বাসায় চলে যাচ্ছি কেমন? যতদিন না তুমি আমাকে বিয়ে করছো ততদিন তোমার এই স্বপ্ন পূরণ হবে না। ওকে, তাহলে আমি আমার এই স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে বিয়ে করব। তাতে কি হয়েছে? বিয়ে করলে তো আর বাধা দিতে পারবে না, তখন আমার মন যেটা চাইবে আমি সেটা করব। বিয়ে করো, তারপর যেটা তোমার মন চায় সেটাই করবে, আমি কোনো বাধা দিব না। আর এখন যদি করতে চাও তাহলে তো আমি বাধা দিব, এটা তো তুমি জানো। পর আমার পরীক্ষা শুরু হয়ে গেল, আর আমি
পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত থাকলাম। নিলয়ের সাথে ভালো মতো যোগাযোগ হতো না। তারপর হঠাৎ একদিন রাতে নিলয় আমাকে ফোন দিল। এই তুমি কি বেঁচে আছো না মরে গেছো? তোমার সাথে কয়েকদিন যাবত দেখা হয় না, আমার মন কেমন ছটফট করছে। তুমি আজকে রাতে আমার সাথে দেখা করো। না, আমি তোমার সাথে আর দেখা করতে পারবো না। আমার পরীক্ষা শেষ হোক, তারপর আমরা দেখা করি। আর কয়েকটা দিনেরই তো ব্যাপার, এতেই তোমার অসহ্য হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার পরীক্ষা শেষ হলে আমাকে জানাইও। তারপর আমরা কোনো এক রাতে দেখা করব, কেমন? একদিন পর তার পরীক্ষা শেষ হয়ে যায়, কিন্তু সে আমার সাথে যোগাযোগ করে না। কিভাবে যোগাযোগ করব সেটাও বুঝতে পারছি না, তার ফোনটাও বন্ধ। এখন যে কি করে, পুরা মাথাই নষ্ট। ও মনে পড়েছে, ওদের বাসার পাশে তো আমার এক বন্ধু থাকে, ওকে ফোন দিয়ে দেখি কি বলে ও। তারপর আমি আমার বন্ধুকে ফোন দিলাম। কিরে বন্ধু, কেমন আছিস? অনেক দিন পর ফোন দিলি, কোনো কাজ আছে নাকি? কোনো কাজ না থাকলে বল, আমি এখন তোর ওইখানে যাইতেছি। আরে তেমন কোনো কাজ না, তুই সকালে আমার সাথে দেখা কর, তোর সাথে কিছু ব্যক্তিগত কথা আছে। কথাগুলো খুবই ব্যক্তিগত, তাই ফোনে বললাম না। তুই কাল আমার সাথে দেখা কর। আচ্ছা ঠিক আছে, কাল সকালে ঘুম থেকে উঠেই আমি তোর সাথে দেখা করতে যাব। আর যদি বেশি সমস্যা হয় এখনই বল, আমি সমস্যার সমাধান করে দিচ্ছি। তারপর আরিফ সকালে উঠে আমার সাথে দেখা করলো। কিরে বন্ধু, তোদের বাসার পাশে যে ইতি নামের মেয়েটা থাকে, ওর খবর কি কিছু জানিস? হ্যাঁ জানি তো, ও কয়েকদিন আগে পরীক্ষা দিল, এখন বাসায় বসে আছে। কেন, কি হয়েছে? ইতির খবর তোর কাছে কেন? তুই ইতির সাথে প্রেম করিস নাকি? আরে বন্ধু, হ্যাঁ আমি ওর সাথে প্রেম করি, কিন্তু ও বলল যে ওর পরীক্ষার পর আমার সাথে দেখা করবে। এখন তার ফোন বন্ধ, এখন আবার রাতে দেখা করবে, তাও কিছু বলতেছে না। এখন কি যে করব নিজেই বুঝতে পারতেছি না। তুই কি একটু ওদের বাসায় যেতে পারবি? আরে তুই কোনো চিন্তা করিস না, আমি আজকে ওদের বাসায় গিয়ে দেখব ওর কি খবর। আর খবর শুনে এখন আমি তোকে ফোন দেব। তারপর আমি ওদের বাসায় গেলাম, গিয়ে দেখি ইতি বিছানায় শুয়ে আছে। আরে ভাইয়া, আপনি এখানে কি জন্য এসেছেন? কিছু বলবেন নাকি? অনেক দিন পরে আমাদের বাসায় আসলেন, বলেন। আমি মাকে বসেন, আমি মাকে ডাকছি। আরে তেমন কিছু না, আমি শুধু তোমাকে একটা কথা বলতে এসেছি। তুমি আমার ফ্রেন্ড নিলয়কে তো মনে হয় চেনো, ও আমাকে এখানে পাঠিয়েছে। আর কি হয়েছে ভাইয়া? ও কি অসুস্থ নাকি অন্য কিছু হয়েছে? প্লিজ ভাইয়া তাড়াতাড়ি বলেন, আমার আর সহ্য হচ্ছে না। অনেক দিন যাবত ওর সাথে কথা বলি না তো, মনে আমার উপর রাগ করে বসে আছে। কিন্তু আমি যে অবস্থানের মধ্যে আছি তা বলাই বাহুল্য। প্লিজ ভাইয়া তাড়াতাড়ি বলেন, ওর কি হয়েছে? আরে তেমন কিচ্ছু হয় নাই, ও তোমাকে ফোন দিচ্ছে আর তোমার ফোন বদ্ধ পাচ্ছে, সেজন্য আমাকে ফোন দিয়ে ডাকলো। আর এভাবে বললো যে দেখ গিয়ে ওর কি হয়েছে। আমি কিছু বুঝতে পারতেছি না, তাই আমি তোমার সাথে দেখা করলাম আর কি। ভাইয়া, ওর সাথে দেখা করার কি কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা থাকলে আমাকে বলেন, আমি ওর সাথে দেখা করতে চাই। আর এতদিন আমার পরিবারের কি কি হয়েছে সব বলতে চাই, না হলে ও মন খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে ফোন দিয়ে আমার বাসায় ডেকে নিচ্ছি। তুমি আমাদের বাসায় চলে আসিও রাতে, কেমন? আচ্ছা ভাইয়া, তাহলে আমি রাতে আপনাদের বাসায় যাব, আর আপনি ওকে ডাক দিয়ে আনেন আপনাদের বাড়িতে। ও তোমার কি অবস্থা? খুব ভালোই আছো মনে হয়। আমি যদি আগে জানতাম যে তুমি আমার সাথে এরকম করবা, তাহলে আমি তোমাকে ভালোবাসতাম না। হুদাই কেন আমি মানুষের জন্য কষ্ট করব? তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি কি এমনিতেই তোমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি নাকি? যে কোনো ঝামেলার জন্য তো কথা বলা বন্ধ হয়ে গেছে। আর তুমি যদি এটা না বুঝো, তাহলে আমার আর কিচ্ছু করার নেই। হুম, বলো দেখি, তোমার পরিবারে কি ঝামেলা হয়েছে তার জন্য তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে? সেদিন আমি পড়ার টেবিলে বসে তোমার সাথে কথা বলছিলাম, তখন মা পেছন থেকে এসে সব শোনে। মা সব শোনার পর বাবাকে সব বলে দেয়, আর তখন বাবা আমার ফোনটা কেড়ে নেয় আর বাইরে যাওয়া বন্ধ করে দেয়। আমি তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। কি করব আর বলো? আর এখন তুমি যদি এগুলো বিশ্বাস না করো, তাহলে আমার আর কিচ্ছু করার নেই। তাও তুমি যে কোনোভাবে একটু আমাকে বললেই তো সমস্যা হইতো না। আমি আর এত চিন্তা করতাম না তোমার জন্য। আমি তো মনে করেছিলাম তোমার বিয়ে হয়েছে নাকি, সেই জন্য তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছো। আরে না, অন্য কাউকে বিয়ে করবো এটা তুমি কিভাবে ভাবলে বলো? যদি আমাকে বিয়ে করতে হয় সেটা তোমাকেই করব। আর যদি আমাকে তোমার সাথে বিয়ে না দেয়, তাহলে আমি নিজেই নিজেকে হত্যা করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় যাও, আমরা পরে কথা বলবো। আর শোনো, তুমি আমার সাথে ভালো আর শোনো, তুমি আমার সাথে কাল কলেজে দেখা করবা, আমরা কলেজে কথা বলবো। ঠিক আছে, তুমিও তাহলে যাও। আমরা কালকে কলেজে গিয়ে দেখা করে কথা বলবো, কেমন? আর শোনো, তুমি আমার জন্য চিন্তা করবে না, আমি তোমার সাথেই থাকবো, আর অন্য কারোর সাথে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, আমরা কালকে কথা বলবো।